আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হয়েছে, এখন থাম। জানিস তো শুধু এটাই, বসে বসে কান্না কর। নূর কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি নিজেও মরে যাব। তানি একটু মুচকি হেসে বলল, কাউকেই মরতে হবে না। ভাইয়ার সাথে কথা বলে সব ঠিক করে নে, তারপর আর কোনো টেনশন থাকবে না। নূর কান্না থামিয়ে মুখটা ছোট করে বলল, কিন্তু আমি কোন মুখে ওনার সামনে যাব? কালকে ওনার সাথে ওরকম ব্যবহার করার পর কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবো? উনি হয়তো আমাকে দেখলেই রেগে যাবেন, হয়তো এখন ঘৃণাও করবেন আমাকে। আরে কে বলেছে তোকে এসব ফালতু কথা? আদিত্য ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে কখনোই সে ঘৃণা করতে পারে না। হ্যাঁ, হয়তো একটু রেগে আছে, কিন্তু তোর এই মিষ্টি মুখে সুন্দর করে একটা সরি বলে তোর সেই স্পেশাল চুমুটা দিয়ে দেখলেই দেখবি ভাইয়া একদম গলে ফালুদা হয়ে যাবে। তানির কথায় নূর এবার লজ্জা পেয়ে গেল। তানি দুষ্টুমি করে বলল, হয়েছে, আর লজ্জায় লাল হতে হবে না। যার সামনে হওয়ার দরকার তার সামনেই হও। এখন তাহলে চল যাই আদিত্য ভাইয়ার কাছে। নূর মাথা ঝাঁকালো, তারপর দুজন উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে আসতেই হঠাৎ নূরের ফোনটা বেজে উঠল। নূর ফোন বের করে দেখল ওর ছোট মা ফোন করেছে। নূর ফোন রিসিভ করে কানে ধরতেই ওর ছোট মা কর্কশ গলায় বলে উঠল, এক্ষুনি বাসায় চলে আয়। নূর বলল, এক্ষুনি? কিন্তু কেন? হ্যাঁ, এখন মানে এখনই, আর কোনো কথা শুনতে চাই না আমি। আর কেন সেটা আসলেই দেখতে পাবি। কথাটা বলেই ফোন কেটে দিল। নূর তানির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, ছোট মা ফোন করেছিল, এক্ষুনি বাসায় যেতে বলছে। তানি প্রকুচকে বলল, কেন, তার আবার কি হলো? কি জানি, কিন্তু বলছে এক্ষুনি যেতে। মনে হচ্ছে কোনো জরুরি কিছু হবে। তানি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে আর কি করার, যা বাসায়। আজকে তো আর তাহলে আদিত্য ভাইয়ার কাছে যাওয়া হবে না, কাল সকালে তাহলে যেতে হবে। নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই। ইউনিভার্সিটি টাইম ছাড়া তো আর বাসা থেকে বের হওয়া যায় না। ঠিক আছে, তাহলে কালই যাব আমরা। কাল গিয়ে সারপ্রাইজ দিতে হবে ভাইয়াকে, এর আগে আর কিছু বলার দরকার নেই। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর নূর বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। নূরের মনের ভেতর এখন কিছুটা হালকা লাগছে। এখন শুধু কাল ওনাকে সরি বলতে পারলেই শান্তি। এসব কথা ভেবে নূর খুশি মনে দরজা খুলতেই সজোর ওর গালে সে একটা থাপ্পড় পড়ল। আচমকা এমন হওয়ায় নূর হতভম্ব হয়ে গেল। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখল চরটা আর কেউ না, ওর সৎমা মেরেছে। নূরের চোখ গেল ওর ছোট মার পেছনে সোফায় বসা ব্যক্তির ওপর। লোকটাকে দেখেই নূর ভয়ে আটকে উঠল। মনে মনে ভাবছে, এই জঘন্য লোকটা আবার কেন এসছে এখানে? এই জনি শয়তান আবার আমার সাথে কিছু করবে না তো? নূরের ভাবনার মাঝে ওর সৎমা রবিতা বেগম নূরের চুলের মুঠি ধরে টেনে এনে ড্রয়িং রুমের ফ্লোরে ফেলে দিলে কর্কশ গলায় বলে উঠল, তাহলে এসব নষ্টামি করার জন্যই ভার্সিটিতে যাওয়া হয়, তাই না? আমি তো আগে থেকেই জানতাম এসব পড়াশোনা তো শুধু বাহানা। আসলে কথা হলো, তুই পড়ার কথা বলে বাইরে যেয়ে নিজের শরীরের জ্বালা মেটাতে চাস, তাই না? নূর উঠে দাঁড়িয়ে রুবিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কি বলছো এসব? আর আমি কি করেছি? আমি কোথায় নষ্টমি করে ফেললাম? আচ্ছা, এখন সাধু সাজা হচ্ছে, তাই না? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি, আমি কোনো খারাপ কিছু করিনি। আচ্ছা, কিছু করিসনি, তাহলে এসব কি? ফোনের দিকে তাকাতেই নূর থ হয়ে গেল। ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে নূর আদিত্যের গালে চুমু দিচ্ছে, সেই মুহূর্তের ছবি। এটা দেখে নূর প্রচুর ভয় পেয়ে গেল। ভয়ে হাত পা কাঁপা শুরু করে দিল। মনে মনে ভাবছি, এই উনি কোথা থেকে পেল? রুমিনা বেগম দাঁত কটপট করে বলল, কি রে, এখনো বলবি তুই কিছুই করিসনি? তুই একদম ধোয়া তুলসী পাতা। জনি আজ আমাদের না বললে তো আমরা জানতামই না যে তুই তলে তলে এসব করে বেড়াচ্ছিস। আমি তো আগে থেকেই জানতাম, যেমন নষ্টা মা তেমন তার নষ্টা মেয়ে। তোর মা যেমন নষ্টামি করে বেরিয়েছিল, এখন তুইও সেই পথেই চলছিস। ছি ছি ছি। মায়ের নামে এসব কথা শুনে নূর আর সহ্য করতে পারে না। সব ভয় ফুলে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, ব্যাস ছোট মা, যা বলবে আমাকে বলো। আমার মৃত মাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না, তাহলে কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। নূরের কথায় রুবিনা বেগম
তেলে বেগুনে চলে উঠে বলল, কি কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। একে তো অন্যায় করেছিস, তারপর আবার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস। কথাগুলো বলেই রুবিনা বেগম নূরের গালে আবার সজোরে একটা থাপ্পড় মেরে দিল। চরকে নূর টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। রুবিনা বেগম নূরের দিকে ঝুঁকে চুলের মুঠি ধরে আবারও একালে ওকালে চড়াতে লাগলো। চড়াতে চড়াতে বলে উঠল, বাসার মান সম্মান সব রাস্তাটা বেঁচে বেড়াচ্ছিস, আবার উল্টো আমার সাথে দেমাগও দেখাচ্ছিস। নাগরদের পাল্লায় পড়ে বেশি দেমাগ বেড়ে গেছে তোর, তাই না? আজই তোর সব দেমাগ আমি নামিয়ে ফেলবো। মারতে মারতে নূরের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, তবু রুবিনা বেগম থামছে না। রবি দৌড়েশ্বর মাকে থামানোর চেষ্টা করলে রিপা ওকে আটকে দেয়। একটু পরে জনি উঠে এসে রুবিনা বেগমের হাত ধরে আটকে দিয়ে বলল, থাক না ফুপি, আর মারার দরকার নেই ওকে। যা করার তা তো করেই ফেলেছে। মারলে তো আর বাড়ির মান সম্মান ফেরত আসবে না, তাই না? আমি তোমার ভাতিজা, আমি সবসময় তোমাদের ভালো চাই। তাই তোমরা চাইলে আমার কাছে একটা উপায় আছে, এতে করে কেউ কিছু জানবেও না, আর তোমার বাড়ির মান সম্মানও রক্ষা পাবে। রুবিনা বেগম প্রকুচকে বলল, কি উপায়? তোমাদের অনুমতি দিলে আমি নূরকে বিয়ে করতে চাই। এতে করে বাড়ির কথা বাড়িতেই থেকে যাবে, বাইরের কেউ জানবেও না, আর তোমাদের সম্মানও ক্ষীণ হবে না। রুবিনা বেগম একটু চিন্তা করে বলল, কিন্তু তুমি কেন এই নষ্টা মেয়েটাকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করবে? জনি ইনোসেন্ট ভাব ধরে বলল, তোমাদের জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলাম, এটা আর এমন কি, আমি ম্যানেজ করে নিব। রুবিনা বেগম জনির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তুই আমাদের জন্য কত কিছুই করছিস বাবা। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। জনি একটা বিজয়ের শয়তানি হাসি দিল। এদের কথা শুনে নূরের আত্মা কেঁপে উঠল। কি বলছে ওরা এসব? আমার বিয়ে, তাও আবার এই শয়তানের সাথে? কখনোই না, আমার জীবন থাকতে আমি কখনো এটা করব না। এসব ভেবে নূর শরীরের ব্যথা নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। হঠাৎ করে ওর ভেতর কেমন জানি সাহস চলে এলো। নূর জনির দিকে দৃঢ়ভাবে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল, কখনো না। তোর মতো জঘন্য লোককে আমি কোনো দিনও বিয়ে করব না, কখনো না। তোর মতো জঘন্য লোককে বিয়ে করাচ্ছে মরে যাও অনেক ভালো। তুই কি ভেবেছিলি তুই এসব ছবি দেখিয়ে ছলে বলে আমাকে বিয়ে করবি? সে আশা তোর কোনো দিনও পূরণ হবে না। আরে তুই কি ছবি দেখাবি? আমি নিজেই তোকে বলছি। হ্যাঁ, আমি চুমু দিয়েছি ওনাকে। আর শুধু চুমু কেন, আমার মন চাইলে আমি আমার সব কিছু তাকে দিয়ে দিব, কারণ আমি তাকে ভালোবাসি। শুনতে পেরেছিস তুই? ভালোবাসি তাকে আমি, আর সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে একবারও ভাববে না। তাই আমি বিয়ে করলে তাকেই করব, বুঝতে পেরেছিস তুই? একদমই কথাগুলো বলে থামলো নূর। নূরের কথা শুনে জনি চোয়াল শক্ত করে রাগি চোখে নূরের দিকে তাকিয়ে রইল। রুমিনা বেগম আবারও নূরের গালে একটা থাপ্পড় মেরে বলল, কি এত বড় সাহস তোর? এত অধপতন হয়েছে তোর? নিজের নষ্টামির কথা নিজের মুখেই আবার গর্ব করে বলে বেড়াচ্ছিস। কান খুলে শুনে রাখ, বিয়ে তোর জনির সাথেই হবে এবং কালই হবে। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। নূর রুবিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কখনো না, আমি ওকে কখনো বিয়ে করব না। রুবিনা বেগম দাঁত কিরমির করে বলল, কি বললি তুই? বিয়ে করবি না? দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। তুই কেন, তোর গাড়েও বিয়ে করবে। রুবিনা বেগম যেতেই জনি নূরের দিকে ঝুঁকে হাত দিয়ে নূরের থুতনি শক্ত করে, তুই কি ভেবেছিলি তোর আশিককে দিয়ে আমাকে মার খাওয়াবি আর আমি চুপচাপ বসে থাকবো, কিছু করব না? হ্যাঁ, আমি অনেক আগে থেকেই তোর পিছনে লোক লাগিয়ে রেখেছিলাম, যাতে তোর সব খবরাখবর আমি পেতে পারি। আর তাই হলো, আমার হাতে লেগে গেল ট্রাম্প কার্ড। এখন আমি যা চাইবো তাই হবে। বিয়ে তো তোকে আমাকেই করতে হবে, আর কোনো উপায় নেই তোর কাছে। বিয়ের পরেই তোকে আসল খেলা দেখাবো। আমার শরীরের এক একটা আঘাতের বদলা আমি তোর থেকে সুদে আসলে তুলবো, মনে রাখিস কথাটা। হঠাৎ রুবিনা বেগমের আসার শব্দ পেয়ে জনি নূরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রুবিনা বেগম হাতে করে একটা পেট নিয়ে এলো। রুবিনা বেগম কাছে আসতেই জনি বলে উঠল, ফুপি, আমি তাহলে আজ আসি, কাল মা বাবাকে নিয়ে একেবারে বিয়ে করতে আসবো, কেমন? রুবিনা বেগম বলল, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ফুফার সাথে কথা বলে রাখবো। কাল তোমরা আসলেই বিয়ে পড়িয়ে দিব। ততক্ষণে আমি এটাকে সোজা করছি। নূরের দিকে ইশারা করে বলল কথাটি। জনি শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে, বাই। বলি জনি বেরিয়ে গেল। আর রুবিনা বেগম নূরের চুলের মুঠি ধরে টেনে নূরের রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। তারপর বেদ দিয়ে নূরকে পেটাতে লাগলো।
মারের চোটে নূর চিৎকার করে কাঁদতে লাগলো। তবুও রুবিনা বেগম থামছে না, মারতে মারতে বলতে লাগলো, বল তুই বিয়ে করবি, বল। নূর যন্ত্রণায় কাতরাতে থাকে, তবুও মুখ দিয়ে বলে, না, কখনো না। তুমি আমাকে মেরে ফেললেও আমি এই বিয়েতে রাজি হব না। এটা শুনে রুবিনা বেগম আরো মারতে থাকে। রবি দৌড়ে এসে দরজা থাকিয়ে কাঁদতে কাঁদতে বলল। প্রায় 10 মিনিট পর রুবিনা বেগম হাঁপিয়ে উঠে মারা বন্ধ করে দেয়। নূর মার খেয়ে রক্তাক্ত অবস্থায় বেহুশের মতো পড়ে থাকে। রুবিনা বেগম বলে উঠল, বিয়ে তো তোকে জনিকেই করতে হবে, কথাটা মনে রাখিস। আমি এক্ষুনি যে তোর বাবাকে তোর কুকীর্তির কথা বলছি, এসব শোনার পর তোর প্রতি যা একটু মায়া আছে তাও থাকবে না, তারপর সেও আর এই বিয়েতে মানা করবে না। কথাগুলো বলেই রুবিনা বেগম নূরের রুম থেকে দরজা খুলে বেরিয়ে গেল। যাওয়ার আগে নূরের ফোনটাও সাথে নিয়ে গেল, যাতে নূর কাউকে ফোন দিতে না পারে। বাইরে সে নূরের দরজায় তালা লাগিয়ে দিল আর রবির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, যা এখান থেকে, এত দরদ দেখাতে হবে না, না হলে কিন্তু তোর অবস্থাও ওর মতোই হবে। কথাটা বলেই রবিনা বেগম নিচের রুমের দিকে গেল। নিচের রুমে এসে রবিনা বেগম নূরের বাবাকে ফোন করে নূরের ব্যাপারে আরো একটু বেশি করে বানিয়ে বলল। তারপর নূর আর জনির বিয়ের কথা বলল। সব শুনে নূরের বাবা বলল, সে বাসে আসছে আর বাসে এসেই এ ব্যাপারে কথা বলবে। রবিনা বেগমও সায় দিল। রবি নূরের কষ্ট কিছুতেই সহ্য করতে পারছে না, কিন্তু ও কিছু করতেও পারছে না নূরের জন্য। রবি কিছু একটা ভেবে চুপি চুপি ওর মায়ের রুমের দিকে গেল। দরজাটা একটু ফাঁক করে দেখল ওর মা রুমে নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। এটা দেখে রবি একটু খুশি হলো। ও পা টিপে রুমে ঢুকে নূরের ফোনটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর বেডের কাছে ছোট টেবিলের ড্রয়ারে নূরের ফোনটা পেল। রবি খুশি হয়ে ফোনটা হাতে নিয়ে দ্রুত ওখান থেকে বেরিয়ে এলো। এক দৌড়ে বাসার বাইরে এসে নূরের ফোন থেকে তানির নাম্বার বের করে ফোন দিল। তানি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ নূর বল। তানির কথায় রবি কেঁদে দিল, কান্নাচুরিত কণ্ঠে বলল, তানি আপু, নূর আপু। রবির গলা শুনে তানি হকচকিয়ে উঠে চিন্তিত সুরে বলল, হ্যালো রবি, কাঁদছিস কেন? আর নূরের কি হয়েছে? রবি কান্না মিশ্রিত গলায় তানিকে সব খুলে বলল। সব শুনে তানি হতভম্ব হয়ে গেল। মনে মনে ভাবছে, একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে। রবি বলল, আপু তুমি জলদি আসো, নূর আপুকে বাঁচাও, না হলে আপু মরে যাবে। ওরা কালই ওই জনির সাথে আপুর বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। রবির কথায় তানিরও চোখের পানি চলে আসলো। তানি হাত দিয়ে চোখের পানি মুছে রবিকে আশ্বস্ত করে বলল, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। নূরকে কিছুই হতে দিব না আমি। কথাটা বলেই তানি ফোন কেটে দ্রুত নূরের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। কিন্তু তানি এসেও কিছু করতে পারল না। নূরের সৎমা তানিকে ভেতরে ঢুকতে দিল না। দরজা থেকে তানিকে তাড়িয়ে দিয়ে তানির মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তানি অনেক চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারল না। নূরের জন্য তানির অনেক টেনশন হচ্ছে, না জানি কোন অবস্থায় আছে মেয়েটা। তানির হঠাৎ আদিত্যের কথা মনে হলো। হ্যাঁ, আদিত্য হাইয়াকে বললে সে নিশ্চয়ই নূরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। কথাটা ভেবেই তানি ফোন বের করে আদিত্যর নাম্বারে ফোন করতে যাবে। তখনই ওর মনে হলো আদিত্য ভাই তো এখন হসপিটালে আছে, ওনাকে তো এখন ফোনে পাওয়া যাবে না। তানি আবার কিছু একটা ভেবে আবিরের নাম্বারে ফোন দিল। আদিত্য হসপিটালের বেডে শুয়ে আছে। আপাতত ওর শরীরে স্যালাইন চলছে, তাই ঘুম না আসলেও চোখ এমনি বন্ধ করে শুয়ে আছে। পাশেই সোফায় আবির আর তাসির বসে আছে। হঠাৎ আবিরের ফোনটা বেজে উঠল। আবির ফোন বের করে দেখল তানির কল। আদিত্যের যাতে ডিস্টার্ব না হয় তাই আবির ফোন নিয়ে কেবিনের বাইরে এসে রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ তানি বলো। আবিরের কণ্ঠ শুনে তানি কেঁদে উঠল। তানির কান্নার শব্দ শুনে আদিত্য প্রকুচকে উত্তেজিত হয়ে বলল, তানি কি হয়েছে বেবি, কাঁদছো কেন? তানি কান্নাচরিত কণ্ঠে বলে উঠল, আবির, নূর। নূর, কি হয়েছে নূরের? আবির, নূরকে বাঁচাও প্লিজ। মানে কি হয়েছে? কান্না থামিয়ে ঠিক করে বলো আমাকে। তানি কথাটি একটু থামিয়ে আবিরকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে আবিরও চিন্তায় পড়ে গেল। একদিকে আদিত্য অসুস্থ, অন্যদিকে নূরের এই অবস্থা। আবির তানিকে আশ্বস্ত করে বলল, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি, ওকে? তানি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে,
কিন্তু যা করার একটু জলদি করো প্লিজ। ঠিক আছে। আবির ফোন কেটে দিয়ে মনে মনে ভাবছে, কি করা যায় এখন? আদিত্যকে এখন এই ব্যাপারে জানালে না জানি কেমন রিয়েক্ট করে, যদি আবার অসুস্থ হয়ে পড়ে। দরজা খোলার শব্দে আদিত্য চোখ খুলে তাকালো। আবিরের দিকে তাকিয়ে দেখল আবিরকে কেমন যেন চিন্তিত লাগছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি রে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আবির জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, কি আবার হবে? কিছুই না, তুই মনে হয় ভুল ভাবছিস। আদিত্যের কেমন যেন সন্দেহ হলো, কিন্তু আপাতত আর কিছু বলল না। আবির তাসিরের কাছে যেয়ে ওর কানের দিকে ঝুঁকে আস্তে করে বলল, একটু বাইরে চল, জরুরি কথা আছে। তাসির মাথা ঝাঁকালো, তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, তুই থাক, আমরা একটু আসছি, কেমন? এদের এসব কাণ্ড দেখে আদিত্যের সন্দেহ আরও বেড়ে গেল। মনে মনে ভাবল, নিশ্চয়ই কিছু একটা হয়েছে যেটা এরা আমার কাছ থেকে লুকাচ্ছে, কিন্তু কি? কেবিনের বাইরে সে আবির তাসিরকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তাসিরও প্রচুর চিন্তায় পড়ে গেল। আবির বলে উঠল, এখন কি করব? ভাইকে কি এই ব্যাপারে বলবো? ভাই যদি আবার হাইপার হয়ে অসুস্থ হয়ে পড়ে তখন? তাসির বলল, তুই ঠিকই বলেছিস, আদিত্যকে এই মুহূর্তে কিছু না বলাটাই বেটার হবে। এক কাজ করি, আমি আর তুই যেয়ে আপাতত নূরকে হেল্প করি, তারপর পরেরটা পরে দেখা যাবে। আদিত্য এখন মোটামুটি ঠিক আছে, এখন ওর কাছে না থাকলে চলবে। আবির মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তাহলে ভাইকে কোনো অজুহাত দেখিয়ে আমরা বেরিয়ে পড়ি। তাসির মাথা ঝাঁকিয়ে সাই দিল। তারপর ওরা দুজন আবার কেবিনে ঢুকলো। তাসির আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, আদি, একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাদের একটু যেতে হবে, বুঝলি? তুই ঘুমিয়ে থাক, কেমন? আমরা একটু পরে চলে আসবো। কথাটা বলেই দুজন উল্টো ঘুরে তড়িঘড়ি করে বের হতে নিলেই আদিত্য পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, স্টপ দেয়ার রাইট নাও। কথাটা শুনেই দুজন সাথে সাথেই নিজেদের চোখ বন্ধ করে নিল। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো, আদিত্যের নিশ্চয়ই ওদের উপর সন্দেহ হয়েছে। এখন তো সবটা না জেনে কিছুতেই ছাড়বে না। ওদের ভাবনার মাঝেই আদিত্য আবার বলে উঠল, এদিকে ঘোর দুজন। আবির আর তাসির আদিত্যের দিকে ঘুরে দাঁড়ালো। আবির জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, কি হয়েছে ভাই, ডাকলে কেন? আমরা তো বললামই আমরা একটু পরেই চলে আসব। তুমি এইটুকু সময় একা থাকতে পারবে না? আদিত্য একটা ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। আমাকে কি তোদের ছোট বাচ্চা মনে হয়? সত্যি করে বল, কি হয়েছে? আবির বলল, কি আবার হবে? বললামই তো, ছোট একটা কাজ আছে, সেটা করেই আমরা চলে আসব। আবির আবার রেখেছি দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ট্রাই মাই প্যাশন সাবির, এমনিতেই মাথা গরম হয়ে আছে, তাই জলদি করে বল হয়েছেটা কি? আবির আর তাসির পড়ে গেছে মহা মুশকিলে। আদিত্যকে এখন কি বলবে ভেবে পাচ্ছে না। তাসির বুঝে যায় আদিত্যকে এখন আর কোনো অজুহাত দেখিয়ে মানানো যাবে না। সত্যিটা না জানা পর্যন্ত ও ছাড়বে না। এসব ভেবে তাসির আমতামতা করে বলল, আসলে আদি, নূর। নূরের নাম শুনে আদিত্যের বুকের ভেতর ধক করে ওঠে। আদিত্য ঠাস করে উঠে বসে উত্তেজিত হয়ে বলল, নূর, কি হয়েছে নূরের? তাসির আদিত্যের কাছে যেয়ে কাঁধে হাত দিয়ে বলল, দেখ আদি, আমার কথা শোনার পর শান্ত থাকার চেষ্টা করি, বল। আদিত্যের বুকের ভেতর কেমন ভয় লাগতে শুরু হলো। আমার নূরের কিছু হয়নি তো? আদিত্য তাসিরের দিকে তাকিয়ে বলল, ডোন্ট স্ক্যার মি তাসির, জলদি বল, আমার নূরের কিছু হয়নি তো? তাসির একটা দম নিয়ে আদিত্যকে সবটা খুলে বলল। সবকিছু শুনে আদিত্যের চেহারার ভাবভঙ্গি পাল্টে গেল। চোখ দুটো অগ্নয় কিরের মতো লাভায় পরিণত হলো। চোয়াল শক্ত করে কপালের রক ফুলে নীল হয়ে গেল। হাত দুটো শক্ত করে মুঠ করে নিল। আদিত্যকে দেখে আবির আর তাসির দুজনেই ভয় পেয়ে গেল। আদিত্যকে দেখে মনে হচ্ছে ও এখনই কোনো তাণ্ডব চালানো শুরু করে দিবে। আদিত্যর এক মুহূর্ত দেরি না করে হাতের স্যালাইনের পাইপটা একটানে খুলে ফেলল। তারপর এক লাফে পেট থেকে নেমে বেরোনোর জন্য উদ্যত হলো। তাসির আর আবির দুজনেই আদিত্যকে ধরে বলল, আদি, এইভাবে হাইপার হওয়া তোর জন্য ঠিক না। তাসিরের কথা শেষ হওয়ার আগেই আদিত্য তাসিলের কলার চেপে ধরে রাগি সুরে বলল, টু হেল উইথ ইউর হাইপার, তোদের সাহস কি করে হলো আমার কাছে এই কথাটা লুকানোর? আমার নূর ওখানে না জানি কি অবস্থায় আছে, আর তোরা পড়ে আছিস আমার হাইপার নিয়ে। তোদেরকে তো আমি পরে দেখে নিব।
আমাকে আগে আমার নূরের কাছে যেতে হবে। কথাটা বলেই আদিত্য তাসিরের কলার ছেড়ে দিয়ে দ্রুত গতিতে ওখান থেকে বেরিয়ে গেল। আবির আর তাসিরও আদিত্যের পেছন পেছন দৌড়ালো। ফুল স্পিডে গাড়ি চালিয়ে নূরের বাসার সামনে সে গাড়ি ব্রেক করলো আদিত্য। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে নূরের বাসার দিকে দৌড়ালো। আবির আর তাসিরও নেমে আদিত্যের পেছন পেছন গেল। তানি নূরের বাসার সামনে বসেছিল। আদিত্যকে আসতে দেখে দৌড়ে ওদের কাছে গেল। তানিকে দেখে আদিত্য তানির দিকে তাকিয়ে বলল, নূর কোথায় তানি? কি হয়েছে ওর? তানি কান্নাঝুরিত কণ্ঠে বলল, জানি না ভাইয়া, নূরের ছোট মা আমাদের ভিতরে ঢুকতে দিল না। না জানি কি অবস্থায় আছে নূর। আদিত্য আর দেরি না করে নূরের বাসায় দরজায় এসে অস্থিরভাবে কলিং বেল বাজালো। একটু পরে নূরের ছোট মেয়ে এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে রুবিনা বেগম ভ্রু কুঁচকে বলল, কে তুমি? এখানে কাকে চাই? আদিত্য চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল। নূর কোথায়? রুবিনা বেগম তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, এখন তো দেখছি ওই নষ্টা মেয়ের নাগররা বাসায়ও আসা শুরু করে দিয়েছে। রুবিনা বেগমের এমন জঘন্য কথা শুনে আদিত্যের মাথায় ধক করে আগুন চলে উঠল। আদিত্য নিজের দুই হাত শক্ত করে মুঠ করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তাসিরের দিকে তাকিয়ে বলল, এই মহিলাটাকে আমার সামনে থেকে সরা তাসির, না হলে আমি কি করব আমি নিজেও জানি না। এদিকে রিপা হা করে আবিরের দিকে তাকিয়ে আছে। দা সাতমান শাহরিয়ার আদিত্য কিনা ওদের পাশে এসেছে, এটা ওর বিশ্বাসই হচ্ছে না। রিপা আদিত্যের সামনে এসে গালে হাত দিয়ে উচ্চস্বরে বলে উঠল, আপনি আমাদের বাসায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর রবিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কি করছো মা? ওনার মতো নামি দামি ব্যক্তিকে কেউ এভাবে দরজায় দাঁড় করিয়ে রাখে? সরো তো এখান থেকে, আপনি ভেতরে আসুন না। কথাটা বলেই রিপা আদিত্যকে ভেতরে নিয়ে এলো। আদিত্য আবারও বলে উঠল, নূর কোথায়? আদিত্যের মুখে নূরের নাম শুনে রিপার শরীর চলে উঠছে। মনে মনে ভাবে, ওনার মতো লোক এই খ্যাতমার্কা মেয়েটার জন্য এত পাগল হচ্ছে কেন? রুবিনা বেগম ছাজালো গলায় বলে উঠল, কেন? ওকে দিয়ে কি কাজ তোমার? নূর বাসায় নেই, ওর সাথে দেখা করতে পারবে না, চলে যাও এখান থেকে। আদিত্যের রাগ এবার চরম পর্যায়ে উঠে যাচ্ছে। ইচ্ছে করছে এই মহিলাটাকে এক্ষুনি গুলি করে মেরে ফেলতে। হঠাৎ পেছন থেকে রবি দৌড়ে এসে বলল, মা মিথ্যা কথা বলেছে, আপুকে মেরে ওর রুমে আটকে রেখেছে মা। কথাটা শুনে আদিত্য অগ্নি চোখে রবিনা বেগমের দিকে তাকালো। মনে হচ্ছে চোখ দিয়ে ধ্বংস করে দিবে। আদিত্যের চাহনি দেখে রবিনা বেগমও প্রচুর ভয় পেয়ে গেল। ভয়ে শুকনো ঢোক চিপল। আদিত্য রবির দিকে তাকিয়ে বলল, নূরের রুম কোনটা? রবি আদিত্যকে নূরের রুমের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিল। আদিত্য দরজায় ঠক ঠক করে কয়েকবার নূরের নাম ধরে ডাকল, কিন্তু নূরের কোনো সারা শব্দ পেল না। আদিত্যের ভয় আরো বেড়ে গেল। আদিত্য দরজায় লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করল। কয়েকবার লাথি মারার পর দরজাটা ভেঙে পড়ে গেল। আদিত্য দৌড়ে নূরের রুমে ঢুকল। রুমে ঢুকেই আদিত্য স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য ওর পুরো পৃথিবীতেই থমকে গেল। নূর অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। শরীরের জায়গায় জায়গায় কেটে গিয়ে রক্ত জমে আছে। নূরের এমন মর্মান্তিক দৃশ্য আদিত্য কিছুতেই সহ্য করতে পারছে না। ওর হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আদিত্য এলোমেলো পায়ে নূরের কাছে এসে নিচে বসল। কাঁপা কাঁপা হাতটা উঠিয়ে নূরের কাঁধে রাখল। এই প্রথম আদিত্যর চোখেও পানি চলে এলো। আদিত্য চোখের পাতা বন্ধ করতেই চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। আদিত্য দুই হাতে নূরের বাহু ধরে উঁচু করে বুকের ভেতর চড়িয়ে নিল। আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আই এম সরি প্রাণ পাখি, আমি আবারও আসতে দেরি করে ফেলেছি। আমি পারিনি তোমাকে রক্ষা করতে, পারিনি। একটু পরে আদিত্য নিজেকে একটু ঠিক করে নূরকে কোলে তুলে নিল। তারপর বাইরে বেরিয়ে এলো। নূরের অবস্থা দেখে তানিও কেঁদে দিল। আবির ওকে ধরে শান্ত করার চেষ্টা করল। রবিনা বেগম তেরে এসে বলল, এই এই, ওকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ভালোই ভালোই ওকে রেখে দাও বলছি। এসব নষ্টামি আমার বাসায় চলবে না। কাল ওর বিয়ে, ওকে রেখে যাও বলছি। আদিত্য চোয়াল শক্ত করে অগ্নি চোখে তাকিয়ে রাত কিরবির করে বলল, আপনার মতো নিকৃষ্ট মহিলার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আপনি একজন বয়স্ক মহিলা, না হলে এতক্ষণ কথা বলার জন্য দুনিয়াতে বেঁচে থাকতেন না। তাই জীবনের মায়া থাকলে আমার সামনে সরে যান। এখন আমার নূরকে বাঁচানো বেশি জরুরি। আপনাকে তো
পরে দেখে নিব। আদিত্যের হুমকি শুনে রবিনা বেগম কথা হারিয়ে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে আদিত্যের সামনে থেকে সরে যায়। হঠাৎ তখনই ওখানে নূরের বাবা চলে আসে। নূরের বাবা আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল। রবিনা বেগম নূরের বাবার সামনে এসে নেকি কান্না করে বলল, দেখেছো তুমি, আমি বলেছিলাম না তোমার মেয়ের কুকীর্তি। দেখো নিজের চোখেই দেখো। এখন তোমার মেয়ের প্রেমিক এখন বাসায় এসেও আমাদের হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। আদিত্য নূরের বাবার সামনে এগিয়ে এসে তার ছেলের হাসি দিয়ে বলল, তাহলে আপনি সেই লোক? সত্যি আপনাকে দেখার খুব শখ ছিল, আজ সেটা পূরণ হয়ে গেল। নূরের বাবা প্রকুচকে বলল, মানে কি বলতে চাও তুমি? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সেসব বলার সময় বা রুচি কোনোটাই আমার নেই। শুধু এইটুকুই বলবো, দুনিয়াতে শুধু ছেলে মেয়েরাই কুলাঙ্গার হয় না, কখনো কখনো মা বাবাও কুলাঙ্গার হয়। আজ আপনাকে দেখে সেটা বাস্তবে প্রমাণিত হলো। আপনি এটা তো দেখলেন যে নূরকে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু নূরের শরীরের আঘাতগুলো আপনার চোখে পড়ল না। আর পড়বে বা কি করে? যেই লোক এত বছরেও তার মেয়ের ভালো মন্দের খবর রাখেনি, সে আজ কি করে সেটা করবে? আরে আপনি তো শুধু বাবা না, স্বামী নামেরও কলঙ্ক। আপনার স্ত্রীর শেষ চিহ্নটাকে আপনি যত্ন করে রাখতে পারেননি, তাহলে এটা কেমন ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি? আচ্ছা একটা কথা বলুন তো, নূরের জায়গায় যদি আপনার একটা ছেলে থাকতো, তাহলে তার সাথেও কি আপনি এসবই করতেন? নিশ্চয়ই করতেন না, কারণ তখন সে আপনার বংশের প্রদীপ হতো, তাই না? নূরের এই অবস্থার জন্য ওর সৎ মায়ের থেকে আপনিই বেশি দায়ী। আপনারা ওকে নিজেদের চোখের কাঁটা ভাবেন, তাই না? কিন্তু শুনে রাখুন, এই নূরই আমার জীবনের আলো, আমার চোখের মণি, আমার বেঁচে থাকার উৎস, আমার সব কিছু। তাই নিয়ে যাচ্ছি ওকে আপনাদের কাছ থেকে অনেক দূরে, যেখানে ওর ওপর কোনো কালো ছায়া আমি পড়তে দেব না। কথাগুলো বলেই আদিত্য নূরকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। আদিত্যের বলা কথাগুলো শুনে নূরের বাবা স্তব্ধ হয়ে গেল। কোনো কিছু বলার ভাষা পেল না। মনে মনে ভাবল, ছেলেটা তো ঠিকই বলেছে, আমি আসলেই কুলাঙ্গার বাবা। কি হলো, তুমি কিছু বলছো না কেন? নূরকে ওরা নিয়ে গেল তো? নূরের বাবা রুবিনা বেগমের হাত ধরে আটকে দিয়ে বলল, যেতে দাও, ও ওই ছেলেটার কাছেই ভালো থাকবে। আমরা তো ওকে ভালো রাখতে পারিনি, কিন্তু ওই ছেলেটা ওকে সুখে রাখবে, তাই ওকে যেতে দাও, বাধা দেওয়ার দরকার নেই। নূরের বাবার কথা শুনে রুবিনা বেগম ভেতরে ভেতরে রাগে কটমট করলেও উপরে নূরের বাবার সামনে চুপ করে রইল। নূর সুখে থাকবে এই জিনিসটা যেন রুবিনা বেগমের সহ্যই হচ্ছে না। রাগে ফুসতে ফুসতে ওখান থেকে চলে গেল। নূরের বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে গেল। রাত 8:35। চোখ খুলে তাকালো নূর। চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে। জায়গাটা ওর খুব চেনা চেনা মনে হচ্ছে ওর। কিছুক্ষণ ভাবার পরে নূরের মনে পড়ল, এটা তো আদিত্যের ফার্ম হাউস। নূর চমকে গেল। মনে মনে ভাবল, আমি তো বাড়িতে ছিলাম, এখানে কখন কিভাবে এলাম? এসব ভেবে নূর তড়িঘড়ি করে উঠে বসতে নিলেই শরীরের ব্যথায় কোকে উঠল। তানি পাশের সোফায় বসেছিল। নূরের আওয়াজ শুনে তড়িঘড়ি করে নূরের কাছে যেয়ে নূরকে ধরে বলে উঠল, তোর জ্ঞান ফিরে এসেছে? যাক, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। তুই ঠিক আছিস তো? জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। আর তুই এই শরীরে কেন একা একা উঠতে যাচ্ছিস? আমাদের বললেই তো আমি হেল্প করতাম। কথাগুলো বলে তানি নূরের বাহু ধরে ওকে পেটের সাথে হেলান দিয়ে বসালো। নূর তানির কথা কিছুই বুঝতে পারছে না। নূর তানির দিকে কনফিউজ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? আমি তো বাড়িতে ছিলাম। আর ছোট মা আমাকে? নূর বাকিটুকু বলতে পারল না। কালকের কথা মনে পড়তে ওর গলাটা ধরে এলো। তানি মুচকি হেসে বলল, তুই কি ভেবেছিস আমরা থাকতে, আর বিশেষ করে আদিত্য ভাইয়া থাকতে, তোকে ওভাবে এখানে পৌঁছে মরতে দিবে? হিরো থাকতে হিরোইনের কিছু হতে পারে না কখনো। নূর প্রকুচকে বলল, মানে? তানি নূরকে সব খুলে বলল। তারপর বলল, তোকে নিয়ে সোজা হসপিটালে গিয়েছিল ভাইয়া, তারপর তোকে ট্রিটমেন্ট করিয়ে এখানে নিয়ে এসেছে। ভাইয়ার ফ্ল্যাটে নিয়ে গেলে লোকজন নানা ধরনের কথা বানাতে পারে, তাই তোকে এখানে নিয়ে এসেছে। আমরাও এখানে এসেছি। আমি তোকে বলেছিলাম না তোর জীবনে কেউ আসবে যে তোকে এই নরক থেকে বের করে নিয়ে আসবে? দেখলি তো আমার কথা ঠিক হলো। আজ ভাইয়া তোকে এই নরক থেকে একেবারে নিয়ে এসেছে, আর কখনো তোকে এই নরকে আর ফেরত যেতে দেবে না।
তুই জানিস ভাইয়া কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল তোর জন্য? কয়েক সেকেন্ডের মধ্যে পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছিল। সব কথা শুনে নূর থ হয়ে গেল। যে মানুষটাকে ও এত কষ্ট দিল, আজ সেই মানুষটাই ওর সব কষ্ট দূর করে দিচ্ছে। এসব ভেবে নূরের মনে মনে অনেক খারাপ লাগলো। তানির দিকে তাকিয়ে বলল, কোথায় উনি? তানি দুষ্টু হেসে বলল, কে উনি? উনি নামে তো এখানে কেউ নেই। নূর লজ্জা পেয়ে বলল, তানি। তানি হেসে দিয়ে বলল, তোর জন্য গরম গরম স্যুপ বানাতে গেছে তোর উনি। নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল। নূরের কথার মাঝে হঠাৎ আদিত্য একটা ট্রেতে করে স্যুপ নিয়ে ভেতরে ঢুকল। আদিত্যকে দেখে নূরের বুকের ভেতর ধক করে উঠল। আদিত্যকে সত্যি কেমন পাগল পাগল লাগছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। পরনের টি শার্টটাও কেমন কুচিমুচি হয়ে আছে। মনে হচ্ছে ওনার ওপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে নূরের জ্ঞান ফিরেছে দেখে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কিছু একটা মনে আসতেই আদিত্য নূরের দিক থেকে নজর সরিয়ে নিল। তানির সামনে চেয়ে তানির দিকে তাকিয়ে বলল, এই স্যুপটা ওকে খাইয়ে দাও, তারপর মেডিসিনগুলো খাইয়ে দিও। তানি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া। আদিত্য ট্রেটা তানির হাতে দিয়ে নূরের না তাকিয়েই রুম থেকে বের হয়ে গেল। আদিত্যের এমন ব্যবহারে নূর অনেক অবাক হলো। মনে মনে ভীষণ খারাপও লাগলো। তানির দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, উনি তো আমার দিকে তাকালেনও না, আবার কোনো কথাও বললো না। তানি একটু মুচকি হেসে বলল, ভাইয়া হয়তো একটু রেগে আছে তোর ওপর। তোর সেদিনের ব্যবহারের পর এটা তো একটু স্বাভাবিকই, তাই নয়? নূরের চোখের পানি চলে এলো। নূর কাঁদো কাঁদো সুরে বলল, এখন আমি কি করব? উনি তো অনেক রেগে আছে। নয়, চিন্তা করিস না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। এখন তো এখানেই থাকবি, সময় বুঝে ভাইয়াকে সরি বলে দিস, দেখবি ভাইয়ার আর রাগ করে থাকতে পারবে না। নূর মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। তানি বলল, এখন স্যুপটা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে থাক। নূরের কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু আদিত্যের কথাই মনে পড়ছে। মনে মনে ভাবছে, উনি যদি আমাকে কখনো ক্ষমা না করে তাহলে কি করব আমি? আচ্ছা, উনি কি ঘুমিয়ে পড়েছেন? দেখ, এই শরীরের ব্যথায় উঠে দেখতেও পারছি না কিছু। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে নূর একসময় ঘুমিয়ে পড়ে। নূর ঘুমিয়ে যেতেই আদিত্য আস্তে করে নূরের রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ধীর পায়ে নূরের কাছে এসে নূরের পাশে পেটের উপর বসলো। তারপর নূরের মুখের উপর ঝুঁকে কপালে আলতো করে একটা চুমু দিল। নূরের গালে আলতো করে হাত বোলাতে লাগলো আর নূরকে দেখতে লাগলো। আধা ঘন্টা এভাবে থাকার পর আদিত্য আবারও নূরের কপালে সময় নিয়ে একটা চুমু দিয়ে নূরের রুম থেকে বেরিয়ে গেল। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই নূরের ঘুমটা ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে চোখ খুলে তাকালো। ওষুধের কারণে শরীরের ব্যথাটা একটু কমেছে। নূর ধীরে ধীরে উঠে বসলো। ব্যথা কমলেও পুরোপুরি সারেনি, তাই এখনো নড়াচড়া করতে কষ্ট হচ্ছে নূরের। নূর পা দুটো আস্তে আস্তে বেটের নিচে নামালো। বেটের মাথায় হাত রেখে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলো। দুই পা এগোতেই নূর নিজের ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে যাওয়ার আগেই আদিত্য দৌড়ে সে নূরকে ধরে ফেলে। ওর ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। যখন বুঝতে পারেছে ও পড়ে যায়নি, তখন চোখ খুলে দেখে আদিত্যকে ধরে আছে। এটা দেখে নূরের অনেক খুশি লাগে। নূর আদিত্যের দিকে তাকিয়ে মুচকি হাসি, কিন্তু নূরের হাসি বেশিক্ষণ টেকে না। আদিত্য অন্যদিকে তাকিয়ে রাগী স্বরে তানির নাম ধরে ডাকলো। একটু পরেই তানি তড়িঘড়ি এসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কি হয়েছে বলুন। আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, তানি, তোমার বান্ধবীকে বলো বেশি পণ্ডিতি না করতে। কোনো হেল্প লাগলে কাউকে যেন ডাক দেয়। আমার কথা না হয় বাদ দিলাম, আমাকে তো আবার তার পছন্দ না, কিন্তু তোমাকে তো ডাকতে পারে। একা একা চলাফেরা করতে চেয়ে আবার কি কোনো দুর্ঘটনা বাঁধাতে চাই নাকি? আমিও কাকে কি বলছি, সব বিষয় এক লাইন বেশি বোঝাতো ওনার পুরনো অভ্যাস। যাই হোক, এখন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাও। তানি মাথা ঝাঁকিয়ে এগিয়ে যেয়ে নূরকে ধরল, আর আদিত্য ওখান থেকে উঠে চলে গেল। আদিত্যের এমন ব্যবহারে নূরের চোখে পানি চলে এলো। তানি নূরের দিকে তাকিয়ে বলল, কাঁদিস না তো, শুধু জানিস ভেবা করে কাঁদা। কাঁদলে কি সবকিছু সমাধান হবে নাকি? তার চেয়ে বরং ভাইয়াকে কিভাবে মানাবি সেই চিন্তা কর। এখন চল, তোকে ওয়াশরুমে দিয়ে আসি। নূরকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তানি মনে মনে ভাবল,
আমরা এখানে থাকলে ওদের ভেতর সহজে কিছু ঠিক হবে না। আমরা না থামলে ভাইয়ার তখন নূরের সাথে সরাসরি কথা না বলে কোনো উপায় থাকবে না। হ্যাঁ, আমাদের আপাতত এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। যেই ভাবা সেই কাজ। একটু পরে নূর বেরিয়ে আসলে তানি ওকে ধরে বিছানায় বসালো। তারপর নূরকে নাস্তা করিয়ে দিয়ে বলল, আচ্ছা নূর, বাসা থেকে মা ফোন করেছে, আমাকে বাসায় যেতে বলেছে, তাই আমি আর থাকতে পারছি না, আমাকে বাসায় যেতে হবে। নূর তানির দিকে চমকে তাকিয়ে বলল, চলে যাবি মানে? আমি এখানে একা একা কি করে থাকবো? না না, তুই কোথাও যেতে পারবি না। দেখ, এটা সম্ভব না। তোর এখানে কতদিন থাকতে হয় তাই ঠিক নেই, তাই না? তাই বলে কি আমি এখানে এতদিন থাকতে পারি নাকি? মা বাবা এটা কখনোই মেনে নেবে না। আর তুই একা কোথায়? আদিত্য ভাইয়া তো আছেই তোর সাথে, উনি থাকতে আর তোর কোনো চিন্তা নেই। আর আমি মাঝে মধ্যে আসবো তোর সাথে দেখা করতে, তুই চিন্তা করিস না, কেমন? নূর মুখ ছোট করে বলল, কিন্তু তবুও। আর কোনো কিন্তু নেই, এত ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। নূর আর কিছু না বলে জোরপূর্বক একটা হাসি দিল। একটু পরে তানি, আবির আর তাসির বেরিয়ে চলে গেল। দুপুর 2টা। তানিরা চলে যাওয়ার পর নূর একটু ঘুমিয়েছিল। একটু আগেই ওর ঘুম ভাঙল। শুয়ে শুয়ে থেকে থেকে ওর আর ভালো লাগছে না। এদিকে কেউ নেই, সময়ও কাটছে না ওর। নিচে নেমে বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না। ভয় পাচ্ছে আবারও যদি আদিত্য তখনকার মতো ধমক দেয়, এটা ভেবে। নূরের ভাবনার মাঝে হঠাৎ দরজা খোলার শব্দে নূর দরজার দিকে তাকিয়ে দেখল আদিত্য এসেছে, হাতে খাবারের ট্রে। তার মানে উনি দুপুরের খাবার খাওয়াতে এসেছে। কথাটা ভেবে খুশি হলো নূর। মনে মনে ভাবল, এই সুযোগে ওনার কাছে মাপ চেয়ে নিতে হবে। আদিত্য নূরের দিকে না তাকিয়েই খাবারের ট্রেটা নিয়ে বেডের পাশে ছোট টেবিলে রাখল। তারপর চুপচাপ প্লেটে খাবার বেড়ে হাতে নিয়ে নূরের মুখের সামনে ধরল। নূর খুশি মনে আদিত্যের দিকে তাকিয়ে থেকে হা করে খাবার মুখে নিল। আদিত্য চুপচাপ খাইয়ে যাচ্ছে, কোনো কথাই বলছে না। খাওয়া শেষ হলে নূরকে ওষুধ খাইয়ে দেয়। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে চলে যেতে নিলেই নূর খপ করে আদিত্যের হাত টেনে ধরে। তারপর মিনতির সুরে বলল, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আর এটাই স্বাভাবিক। আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তাতে আপনার রাগ করাটা জায়েজ, কিন্তু একবার শুধু আমাকে সবটা এক্সপ্লেইন করার সুযোগ দিন। একবার আমার সাথে কথা বলুন, আমার কথাটা শুনুন প্লিজ। আদিত্য এখনো উল্টো দিকে ঘুরেই দাঁড়িয়ে আছে। নূরের কথা শুনে ও ভেতরে ভেতরে অনেক দুর্বল হয়ে বলল। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে একটু শক্ত করে নূরের দিকে না তাকিয়েই বলল, এসব কথা পরে হবে, তুমি এখন অসুস্থ, তোমার রেস্ট নেওয়া উচিত। না, আমি এক্ষুনি কথা বলতে চাই প্লিজ। আপনার রাগ করে থাকা, আমার সাথে কথা না বলা, এগুলো আমার সহ্য হচ্ছে না। প্লিজ কথা বলুন আমার সাথে। দরকার হলে বকাঝকা করুন, তবু কথা বলুন প্লিজ। আদিত্য উল্টো ঘুরে থাকা অবস্থাতেই তাচ্ছিল্যের সুরে বলল, কেন? আমার মতো ছেঁচড়া লোক তোমার সাথে কথা না বললে তোমার তো আরও ভালো লাগার কথা। এই জন্যই তো আমি তোমার থেকে দূরে থাকি, যাতে তুমি বিরক্ত না হও। এখন এখানে কেউ নেই বলে আমার আসতে হলো, না হলে আমি তোমাকে ডিস্টার্ব করতে আসতাম না। তবে চিন্তা করো না, আমি মালিক কাকাকে বলে দিয়েছি, এখন থেকে ওনার বউ এসে তোমার দেখাশোনা করবে, তারপর আর আমার মুখ তোমাকে দেখতে হবে না। আদিত্যের কথায় নূর এবার কেঁদে উঠল। কান্নাচুরিত কণ্ঠে বলল, এভাবে বলবেন না প্লিজ। আমি সেদিন ওসব মন থেকে বলিনি, ওগুলো আমি মিথ্যে বানিয়ে বলেছিলাম, যাতে আপনি আমাকে ভুল বুঝে ঘৃণা করেন। আমাকে ভুলে যান, যাতে আমার জন্য আপনার কোনো ক্ষতি না হয়। আদিত্য এবার ট্রেটা বেডের পাশে রেখে নূরের দিকে প্রকুচকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাও তুমি? নূর মাথা নিচু করে কান্না মিশ্রিত গলায় বলে উঠল, ছোটবেলা থেকে শুনে আসছি আমি নাকি অপয়া। আমার জন্য সবার ক্ষতি হয়। আমি নাকি সবাইকে খেয়ে ফেলি। জন্ম নিতেই মা মারা গেল, বাবা থেকেও নেই। এক দাদি ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। এসব কথা শুনতে শুনতে এক সময় আমারও মনে হতো আমি সত্যি হয়তো অপয়া, আমি যার জীবনে যাব তারই ক্ষতি হবে। তাই সেদিন যখন আমাকে বাঁচাতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট হলো, আমার মনে হলো আমার জন্যই আপনার সাথে এমন হয়েছে। আমি সত্যি একটা অপয়া। আমি আপনার জীবনে থাকলে আপনার জীবনে ঝুঁকি থাকতে পারে, তাই আপনার জীবন থেকে
সরে যাওয়ার জন্য ওসব করেছি। নূরের কথা শুনে আদিত্য কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ 2 হাত উঁচু করে তালি বাজাতে লাগলো। আদিত্য তাচ্ছিল্যের সুরে বলল, বাহ বাহ, আমি আমার জীবনেও এমন ফালতু কথা শুনিনি। লাইক সিরিয়াসলি নূর, তুমি এই যুগের একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব ফালতু কথা কিভাবে মানতে? আবার এই কারণে তুমি আমার জীবন থেকে দূরেও চলে যেতে চেয়েছো? বাহ, তুমি কত গ্রেট, তাই না নূর? তারপর আদিত্য নিচের ভাবভঙ্গি পাল্টে চোয়াল শক্ত করে রাগী স্বরে বলে উঠল, তুমি কি ভেবেছো তুমি আমাকে এসব লেম এক্সকিউজ দিবে আর আমি খুশি হয়ে যাব? আসলে জানো কি নূর, তুমি সেদিন সত্যিই বলেছিলে তুমি আমাকে আসলে ভালোই বাসো না, কারণ ভালোবাসলে এসব ফালতু কথা না মেনে ভালোবাসার উপর ভরসা রাখতে, আমার কাছ থেকে কখনো দূরে যাওয়ার চেষ্টা করতে না। তুই ভাবলে কি করে যে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি ভালো থাকবো? একটা কথা জেনে রাখো নূর, তুমি আমার জীবনে থাকলে আমি বাঁচবো কি মরবো জানি না, তবে তুমি আমার জীবনে না থাকলে আমি নিশ্চিত মরে যাব। অথচ তুমি কত সহজেই আমার জীবন থেকে চলে যেতে চাইলে। আমাদের দুজনের বিষয়ে তুমি একাই ফয়সালা করে ফেললে, তাও আবার নিজের মতো করে। বাহ, তুমি সত্যি গ্রেট, আই স্যালুট ইউ। কথাগুলো বলে আর 1 সেকেন্ডও দেরি না করে ওখান থেকে বেরিয়ে গেল আদিত্য। আদিত্য চলে যেতেই নূর হাঁটুর ভেতর মুখ গুজে কাঁদতে লাগলো। আদিত্য নিচের রুমে এসে বেডের ওপর বসে হাত দিয়ে নিচের চুল টেনে ধরে মাথা নিচু করে বসে রইল। নূরের রুম থেকে কিভাবে এসেছে তা শুধু ওই জানে। নূরের কান্নাও কিছুতেই সহ্য করতে পারছিল না। আদিত্য মনে মনে বলল, আই এম সরি নূর, আমি তোমার উপর একটু রেগে নেই। আমি তো আগে থেকে সব জানতাম, তানি আমাকে আগেই সব বলে দিয়েছে। আমি শুধু তোমাকে বোঝাতে চাই যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়, যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। তাই আপাতত তোমাকে একটু কষ্ট পেতে হবে নূর পাখি, কারণ তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না। তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব নূর পাখি। নূর নিজের চোখের পানি মুছে মনে মনে বলল, তানি ঠিকই বলেছে, এভাবে বসে বসে শুধু কাঁদলে কাজ হবে না। আমি যখন ওনাকে রাগিয়েছি, তাহলে আমি ওনার রাগ ভাঙাবো। রাত 8টা। নূর বসে অপেক্ষা করছে কখন আদিত্য খাবার নিয়ে আসবে। এবার আসলেও আদিত্যকে মানিয়েই ছাড়বে। নূরের ভাবনার মাঝে দরজা খোলার শব্দ পেল। নূর মনে মনে খুশি হয়ে গেল আদিত্য আসছে ভেবে। দরজা খুলতেই নূর মুখ থেকে হাসি উড়ে গেল, কারণ খাবার নিয়ে আদিত্য আসেনি, একজন বয়স্ক মহিলা খাবার নিয়ে এসেছে। নূরের মনটাই খারাপ হয়ে গেল। মহিলাটি দরজা থেকে বলল, ভেতরে আসতে পারি ম্যাডাম? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আসুন। মহিলাটি ভেতরে এসে বলল, ম্যাডাম, আদিত্য বাবা খাবার পাঠিয়েছে, খাবারটা খেয়ে নিন। নূর বুঝতে পারল এটা সেই মালি, কাকার বউ, যার কথা আদিত্য বলেছিল। তার মানে সত্যি সত্যি উনি আর আমার সামনে আসবে না। নূর মহিলাটির দিকে তাকিয়ে বলল, উনি কোথায়? মানে আপনার আদিত্য বাবা কোথায়? মহিলাটি বলল, আদিত্য বাবা তো নিজের রুমেই আছে। আমি কি আপনাকে খাইয়ে দেব ম্যাডাম? আদিত্য বাবা বলল আপনি নাকি অসুস্থ, তাই আপনাকে খাইয়ে দিতে হবে, তাই জিজ্ঞেস করলাম। নূর মুচকি হেসে বলল, প্রথমে তো আমাকে ম্যাডাম বলা বন্ধ করুন। আমি আপনার মেয়ের মতোই, তাই আমাকে নাম ধরেই ডাকবেন। আমার নাম নূর, তাই আমাকে নূর বলে ডাকলেই খুশি হব। নূরের কথায় মহিলাটি খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে খাবারটা কি খাইয়ে দেবো এখন? নূর বলল, না আমি খাবো না। আপনার আদিত্য বাবাকে গিয়ে বলুন উনি যেন আমাকে এসে খাইয়ে দিয়ে যায়, না হলে আমি খাবো না। মহিলাটি সব বুঝতে পেরে মুচকে হাসল। তারপর বলল, ঠিক আছে, আমি বলছি। কথাটি বলে মহিলাটি বেরিয়ে গেল। নূর বাঁকা হেসে মনে মনে বলল, এবার কোথায় যাবেন? আমাকে খাওয়াতে হলে আপনাকে আসতেই হবে। কিছুক্ষণ পর মহিলাটি আবার আসলো। নূরের সামনে এসে মুখ ছোট করে বলল, আদিত্য বাবা বলেছে সে আসবে না, তোমাকে আমার কাছেই খেয়ে নিতে বলেছে। নূর মনে মনে বলল, এবার উনি একটু বেশি করছে। এত কিসের রাগ? হ্যাঁ, আমি দেখে ছাড়বো কিভাবে আমার সামনে না আসে। এসব ভেবে নূর মহিলাটির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমিও খাবো না, ওনাকে গিয়ে বলে দিন। মহিলাটি এবার করুণ সুরে বলল, না না, এমন করো না, দয়া করে খাবারটা খেয়ে নাও, না হলে আমার আর তোমার মালিকাকার কারোরই চাকরি থাকবে না, তাই দয়া করে খাবারটা। এবার নূর বিপাকে পড়ে গেল। ওর জন্য বেচারা গরিব লোকগুলোর চাকরি চলে যাক, এটা নূর কখনোই চাইবে না। অগত্যা নূর হার মেনে মুখ গোমরা করে খাবারটা খেয়ে নিল। তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়ল। নূর ঘুমিয়ে যাওয়ার পর
আজও আদিত্য নূরের রুমে এসে নূরকে প্রাণ ভরে দেখে আদর করে গেল। এভাবে 2 দিন কেটে গেল। এখন নূর প্রায় সুস্থ। এখন নিচে নিচেই চলাফেরা করে, খাবারও নিচেই খায়। এই 2 দিনে নূর অনেক চেষ্টা করেছে আদিত্যের কাছে যাওয়ার, ওর সাথে কথা বলার, কিন্তু আদিত্য সবসময় নূরকে ইগনোর করে, ওর কাছ থেকে সরে যায়। নূর মনে মনে অনেক কষ্টও পায় আদিত্যের এমন আচরণে, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আদিত্য অফিসে গেছে, ফিরতে নাকি রাত হবে। মালিক কাকার বউয়ের কাছে বলে গেছে নূরের খেয়াল রাখতে। নূর বসে বসে ভাবছে কি করা যায়, কিভাবে আদিত্যকে মানানো যায়। নূর ফোন বের করে তানির নাম্বারে কল দিল। আদিত্য কালি ওকে এই ফোনটা কিনে দিয়েছে। তানি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ নূর বল, কেমন আছিস? নূর মুখ গোমরা করে বলল, ভালো নেই। কেন, কি হয়েছে? শরীর বেশি খারাপ করছে? শরীর খারাপ না, মন খারাপ আমার। কেন, মনের আবার গ্যাস্ট্রিক হলো নাকি? ধুর, মজা করিস না তো, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা সরি, বল কি হয়েছে? নূর তানিকে সব খুলে বলল। এখন বল কি করব আমি, উনি তো কিছুতেই মানছে না। সবকিছু শুনে তানি বলল, শোন, আমার কাছে একটা আইডিয়া আছে, একদম 100% শিওর এটা কাজ করবেই। নূর একটু উৎসাহ নিয়ে বলল, সত্যি কি প্ল্যান বল না। তানি নূরকে সব প্ল্যান বুঝিয়ে দিয়ে বলল, আজকে প্ল্যানটা কাজে লাগিয়ে ফেল, দেখবি সব একদম ঠিক হয়ে যাবে। নূর একটু লাজুক হেসে বলল, ঠিক আছে। রাত 7:30। আদিত্য মাত্রই অফিস থেকে ফিরেছে। দরজায় লক খুলে ভেতরে ঢুকে দেখল সারা বাড়ি কেমন অন্ধকার হয়ে আছে। আদিত্য একটু ঘাবড়ে গেল, মনে মনে ভাবল সারা বাড়ি এমন অন্ধকার কেন, নূর কোথায়, ওর কিছু হলো না তো। এসব ভেবে আদিত্য জোরে জোরে নূরের নাম ধরে ডাকতে লাগলো। হঠাৎ করে সব লাইট চলে উঠল। আদিত্যর সামনে তাকাতেই থমকে গেল। আদিত্যের মনে হচ্ছে ও কোনো পরীদের রাজ্যে চলে এসেছে, আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নিশ্চয়ই পরীদের রানী। এত সুন্দর কেউ কিভাবে হতে পারে? নূর আজ একটু টুকটুকে লাল রঙের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে বড় বড় ঝুমকো, 2 হাত ভর্তি লাল কাচের জড়ি, ঘন কালো চুলগুলো পিঠময় ছেড়ে দিয়ে রেখেছে। কানের নিচে চুলের মাঝে একটা লাল জারবেরা ফুল লাগিয়েছে, আর মুখে আছে লাজুক হাসি। মোট কথা আদিত্যকে পাগল করার জন্য যা যা দরকার তার সব কিছুই বাদ রাখেনি, তার কিছুই বাদ রাখেনি। শুধু নিজেকেই নয়, পুরো বাসাটাকেও সুন্দর লাভ শেফের বেলুন, ফুল আর সুগন্ধি ক্যান্ডেল দিয়ে সাজিয়েছে। আদিত্যের হার্ট মনে হচ্ছে বিট করাই বন্ধ করে দিয়েছে। আশেপাশে আর কোনো হুঁশ নেই ওর। হা করে শুধু তাকিয়ে আছে নূরের দিকে। নূর লাজুক হেসে আদিত্যের দিকে এগিয়ে গেল। নূর হাঁটার সময় ওর চুরির রিনি চিনি শব্দ যেন আদিত্যকে আরো ঘায়েল করছে। নূর আদিত্যের কাছে সে লাজুক হেসে বলল, আপনি চলে এসেছেন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার আমার, তারপর আমরা একসাথে ডিনার করব। নূরের কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য একটু এদিক ওদিক তাকালো, তারপর নূরকে কোনো কিছু না বলেই নিজের রুমের দিকে চলে গেল। নূর একটু হতাশ হলো, তবে আশা ছাড়ল না। নূর আজ পণ করেছে, যে করেই হোক আদিত্যের রাগ আজ ভাঙিয়েই ছাড়বে। আদিত্য নিজের রুমে এসে দরজা আটকে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। বুকের বাম পাশে হাত রেখে আদিত্যকে শান্ত করার চেষ্টা করল। নূরকে এই রূপে দেখে আদিত্যের হার্ট যেন বুকের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। আদিত্য চোখ বন্ধ করে মনে মনে বলল, আদি বিয়ে ম্যান, তোকে শক্ত হতে হবে, এভাবে গলে গেলে চলবে না। নূরের সামনে তোকে স্ট্রং থাকতে হবে। হঠাৎ আদিত্যের ভেতর থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজটা বলল, কিন্তু আমার প্রাণ পাখিটা যে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে, তাহলে কিভাবে শক্ত থাকবো? ওকে দেখেই তো আমার অবস্থা বেহাল হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে জড়িয়ে ধরে শুধু আদর করি। আদিত্য ভেতরের আওয়াজকে একটা রাম ধমক দিয়ে বলল, শাট আপ। মানছি যে আজ নূর অনেক সুন্দর লাগছে, তাই বলে কি একদম গলে পানি হয়ে যেতে হবে নাকি? এসব হচ্ছে মেয়েদের হাতিয়ার, ছেলেদের দুর্বল করার। কিন্তু আমি এত সহজে ধরা দেওয়ার পাত্র নই। বুঝতে পেরেছিস? আদিত্য নিজেকে একটু বুঝিয়ে শুনিয়ে ঠিক করলো। তারপর কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। ঘরের ভেতর কতক্ষণ পায়চারি করলো, বাইরে যাবে কি যাবে না তাই ভাবছে। আদিত্য দরজার কাছে সে পিড়পিড় করে বলল, আদি, ইউ ক্যান ডু ইট, গো ফর ইট, ইয়েস। মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে রুমের দরজা খুলে বের হলো আদিত্য। নিচে এসে দেখলো নূর সোফায় বসে ওর জন্য অপেক্ষা করছে।
আদিত্যর কাছে এসে দাঁড়াতেই নূর আদিত্যের দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি দিল। ব্যাস, এতেই আদিত্যের সব সংকল্প পানি হয়ে গলতে শুরু করলো। আদিত্য ওপরে সেটা বুঝতে না দিয়ে গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এসব কি? আর কাকি কোথায়? ওনাকে দেখছি না কেন? নূর মুচকি এসে বলল, আমি কাকিকে বাসায় চলে যেতে বলেছি। আদিত্য প্রকুচকে বলল, কেন? আর তুমি বললে ওনাকে চলে যেতে হবে? তোমাকে এখানে একা রেখে কিভাবে চলে গেলেন উনি? আরে আরে, আপনি রাগ করছেন কেন? ওনার কোনো দোষ নেই, উনি তো যেতে চাননি। আমি ওনাকে জোর করে পাঠিয়েছি। আর সারা দিন তো ছিলই, আপনি আসার একটু আগেই আমি পাঠিয়েছি। আদিত্য বুঝতে পারছি ও বেশিক্ষণ নূরের সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই আবারও গম্ভীর কণ্ঠে বলল, যাই হোক, ডিনার করে শুয়ে পড়ো। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? চলুন না, একসাথে ডিনার করব। আদিত্য অন্যদিকে তাকিয়ে বলল, আমার খিদে নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো। কথাটা বলেই আদিত্য ওখান থেকে চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই নূর আদিত্যের হাত ধরে আটকে দেয়। করুণ সুরে বলল, আর কত রাগ করে থাকবেন? প্লিজ মাফ করে দিন আমাকে। আই এম রিয়েলি সরি। আর কখনো এমন করব না, সত্যি বলছি। আদিত্য চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আদিত্য নূরের কাছ থেকে হাতটা ছাড়িয়ে আবারও চলে যেতে নেয়। 4 কদম যেতেই আদিত্য আর যেতে পারে না। ওর পাজোড়া থমকে যায়। পেছন থেকে আসা নূরের মিষ্টি কণ্ঠ শুনে নূর আদিত্যের দিকে তাকিয়ে গিয়ে উঠল, পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। নূরের মুখে ভালোবাসার কথা শুনে আদিত্যের মনের ভেতর যেন খুশির বন্যা বয়ে গেল। আদিত্য উল্টো ঘুরে থাকা অবস্থাতেই ঠোঁট কামড়ে প্রাপ্তির হাসি দিল। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দিব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। ভাবিনি কখনো এ হৃদয় রাঙানো, ভালোবাসা দেবে তুমি। দুয়ারে দাঁড়িয়ে দুবাহু মারিয়ে সুখেতে জড়াবো আমি। এই প্রথম নূর গান গাইল, তাও আদিত্যের জন্য। আদিত্য যেন খুশিতে দিশেহারা হয়ে যাচ্ছে, কিন্তু নূরকে সেটা বুঝতে না দিয়ে আদিত্য ওখান থেকে চলে গেল। আদিত্য চলে যাওয়াতে নূর এবার সত্যি সত্যি ভেঙে বলল। ভেবেছিল আজ হয়তো আদিত্যকে মাফ করে দিবে, কিন্তু আদিত্য তো ফিরেও তাকালো না। নূর সোফায় থক করে বসে পড়ল। বসে নীরবে কাঁদতে লাগলো। মনে মনে ভাবল, আমি ওনাকে সত্যি সত্যি হারিয়ে ফেললাম। তানি ঠিকই বলেছে, আমি আমার সুখকে ধরে রাখতে পারিনি। আমি দেরি করে ফেলেছি। ওনাকে হয়তো আর কখনোই পাবো না আমি। আমার প্রাণ পাখি আমাকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে আমাকে। শি লাভস মি। কথাটা বারবার বলে হাসতে লাগলো আদিত্য। 10 মিনিট পর আদিত্য নূরের কথা মনে পড়ল। নূরের মায়াভরা চেহারাটা চোখে ভাসছে। মনে মনে ভাবছে, আমি বোধহয় একটু বেশি করছি। এভাবে চলে আসাটা মনে হয় ঠিক হয়নি। মেয়েটা কত কিছু করছে শুধুমাত্র আমাকে মানানোর জন্য। এভাবে চলে আসায় নিশ্চয়ই ও খুব কষ্ট পেয়েছে। না না, আমার প্রাণ পাখিটাকে আর কষ্ট দিব না আমি। ওকে যেটুকু বোঝানোর দরকার ছিল ও সেটা বুঝে গেছে। এখন আর ওকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। এসব কথা ভেবে আদিত্য দ্রুত উঠে নূরের কাছে যাওয়ার জন্য দরজা খুলে বের হলো। আদিত্য নিচে এসে দেখল নূর ওখানে নেই। আদিত্য ব্রুকুচকে এদিক ওদিক তাকালো। নূরকে কোথাও দেখতে পেল না আদিত্য ভাবল হয়তো নিজের রুমে চলে গেছে। আদিত্য দ্রুত নূরের রুমের দিকে গেল। নূরের রুমের সামনে এসে দেখল দরজা খোলা। আদিত্য ভেতরে ঢুকে দেখল ওর রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখল
ওয়াশরুমের দরজা খোলা। তার মানে নূর ওয়াশরুমেও নেই। আদিত্যের এবার ভয় হতে লাগলো। কোথায় চলে গেল মেয়েটা? আদিত্য নূরের নাম ধরে ডাকতে লাগলো। বেলকুনিতে যেতে থাকলো, সেখানেও নেই নূর। আদিত্যের এবার ভয়ে গলা শুকিয়ে আসছে। কোথায় গেল আমার নূর পাখি? আদিত্য পাগলের মতো পুরো বাসায় খুঁজতে লাগলো আর নূরের নাম ধরে ডাকতে লাগলো। বাসার ভেতরে কোথাও না পেয়ে আদিত্য দৌড়ে ছাদে উঠে গেল। ছাদে এসেও নূরকে কোথাও পেল না। আদিত্যের ভয়ে এবার হাত পা অবশ্যই আসতে লাগলো। 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে অস্থির হয়ে পেছাতে পেছাতে বিড়বিড় বলতে লাগলো, কোথায় গেল আমার প্রাণ পাখিটা? সব আমার দোষ, আমার জন্যই হয়েছে এসব। নূর নিশ্চয়ই আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। এখন কোথায় খুঁজবো আমি ওকে? নূর পাখি, প্লিজ চলে এসো আমার কাছে। আই প্রমিস আর কখনো রাগ করবো না তোমার উপর। প্লিজ কাম টু মি, প্লিজ। আদিত্য কিছু একটা ভেবে দৌড়ে আবার নিচে নেমে গেল। নিচে নেমে দেখলো মেইন দরজা খোলা। তার মানে নূর বাসার বাহিরে গেছে। কথাটা ভেবে আদিত্য দৌড়ে বাইরে চলে গেল। বাইরে এসে দেখলো নূর সুইমিং পুলের পাশে হাঁটুর ভেতর মুখ গুজে বসে আছে। নূরকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন ওর জানে পানি এলো। আদিত্য ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো। নূরের কাছাকাছি আসতেই আদিত্য বুঝতে পারল নূর কাঁদছে। আদিত্যের এবার নিচের ওপরে রাগ হতে লাগলো, আর ওর জন্য নূর পাখিটা কত কষ্ট পাচ্ছে। আদিত্য আস্তে করে নূরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ডান হাতটা উঠিয়ে নূরের কাঁধে রাখল। কাঁধে কারোর ছোঁয়া পেয়ে নূর আস্তে করে মাথাটা তুলে পাশে তাকাল। আদিত্যকে দেখে নূর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ফুপাতে লাগলো। আদিত্য নিচের বাম হাতটা দিয়ে নূরের গালে হাত দিয়ে নূরের মুখটা ওর দিকে ঘোরালো। নূর আদিত্যের দিকে তাকিয়ে আরো জোরে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর আদিত্যের ঘাড়ের ওপর দিয়ে 2 হাত দিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিত্য 2 হাত দিয়ে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। আদিত্যের আলিঙ্গনে নূর আবেশে আপ্লুত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আদিত্য কিছু না বলে নূরকে পাজা কোলে তুলে নিল। নূরকে কোলে করে বাসার ভেতরে নিয়ে আসলো। ভেতরে ঢুকে আদিত্য নূরকে কোলে নিয়েই সোফায় গিয়ে বসলো। নূর আদিত্যের বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছে। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, বাস, আর কত কাঁদবে? এবার বন্ধ করো না কান্না প্লিজ। তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না, তা কি জানো তুমি? নূর আদিত্যের বুকে মাথা রেখে কান্নাজড়িত কণ্ঠে বলল, আপনি আমাকে আর ভালোবাসেন না, তাই না? আদিত্য নূরের কথা একটু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? কে বলেছে তোমাকে এসব ফালতু কথা? নূর ফোপাতে ফোপাতে করুণ সুরে বলল, তা না হলে আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে এভাবে অবহেলা কেন করছেন? আপনি জানেন সবাই আমাকে অবহেলা করে। আপনি আমাকে অবহেলা করলে আমি কোথায় যাব? সবার অবহেলা সহ্য করতে পারলেও আপনার অবহেলা আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়। কথাগুলো বলে নূর আদিত্যের বুকের কাছের টি শার্ট খামচে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতর হু হু করে উঠল। আদিত্য নূরকে আরো শক্ত করে বুকের ভেতর চেপে ধরল, যেন বুকের ভেতর ঝুঁকে ফেললেই শান্তি। নিচের উপর চরম রাগ লাগছে আদিত্যের। নূরকে বোঝাতে চেয়ে যে ওকে এত কষ্ট দিয়ে ফেলবে তা ভাবতেই পারেনি আদিত্য। সত্যিই তো বলেছ, মেয়েটা জীবনে শুধু কষ্ট আর অবহেলাই পেয়েছে, আর আমিও কি না নিজের অজান্তে ওর সাথে সেম কাজটাই করছিলাম। না না, আমি আর কোনো কষ্ট দেব না। আদিত্য নূরের মাথায় বলিয়ে মায়াভরা কণ্ঠে বলে উঠল, হুশ, কি বলছো এসব? পাগল হয়ে গেছো? আমার প্রাণ পাখিটাকে আমি কখনো অবহেলা করতে পারি? আমি নিজেকে একবার অবহেলা করতে পারি, কিন্তু তোমাকে কখনো না। রূপকথার কাহিনীতে যেমন দৈত্যের জান একটা টিয়া পাখির ভেতরে থাকে, তেমনি আমার জানটাও তোমার ভেতরে আবদ্ধ। নিজে জানকে কি কেউ কখনো অবহেলা করতে পারে বলো? আর তুমি কি ভেবেছিলি আমি সেদিনের কথার জন্য তোমার উপর রেগে আছি? একদমই না। তানিয়া আমাকে আগেই সব কিছু বলে দিয়েছিল। হ্যাঁ, প্রথমে একটু রেগেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি আমাকে মিথ্যে বলছো। কেন মিথ্যে বলছো এই জন্যই একটু রেগেছিলাম। তাছাড়া তুমি কি মনে করেছো যে তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো না, আর আমি সেটা শুনে তোমাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? কখনোই না। তুমি যদি সত্যি সত্যিও আমাকে ভালো না বাসতে, তবু আমি কখনো তোমাকে ছেড়ে দিতাম না, কারণ আমার একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। তাহলে তুমি কি করে ভাবলে যে এই আমি তোমাকে অবহেলা করতে পারি? আরে আমি তো তোমাকে শুধু বোঝাতে চাচ্ছিলাম যে ভালোবাসার মানুষ দূরে গেলে কত কষ্ট হয়,
যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। বুঝতে পেরেছো পাগলি? এখন কান্না বন্ধ করো প্লিজ। তোমাকে যদি দেখাতে পারতাম যে তোমার কান্না আমার বুকের ভেতর কতটা রক্তক্ষরণ করে, তাহলে হয়তো তুমি আর কখনো কাঁদতে না প্রাণ পাখি। এতক্ষণ আদিত্যের কথা শুনে নূরের কান্না অনেকটা কমে এসেছে। আদিত্যের মুখে প্রাণ পাখি ডাকটা শুনে নূরের মনটা পুলকিত হয়ে উঠল। আদিত্য 2 হাতে নূরের মুখটা ওপরে তুলে বলল, এখন কান্না থামাও প্লিজ। দেখো তো কেড়ে চেহারার কি অবস্থা করেছো। আদিত্য খেয়াল করলো কাদার কারণে নূরের চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, একদম পাকা টমেটোর মতো লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজগুলো লেপটে গেছে, ঠোঁটের লিপস্টিকটাও ছড়িয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে। কিন্তু এই অবস্থায়ও আদিত্যের কাছে নূরকে আরো অপূর্ব সুন্দর লাগছে। এই অবস্থায় নূরকে প্রচুর মায়াবতী আর আবেদনময়ী লাগছে। আদিত্য যেন ঘরের ভেতরে চলে যাচ্ছে, কেমন মারাত্মক নেশা ধরে যাচ্ছে। আদিত্য আজ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নেশা ভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্য 2 হাতের বৃত্তাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিল, মুখটা এগিয়ে নিয়ে নূরের কপালে একটা চুমু দিল। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের বন্ধ 2 চোখের পাতায় চুমু দিয়ে দিল। নূর 2 হাতে আদিত্যের বুকের কাছের টি-শার্ট খামছে ধরল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে নূরের। আদিত্য নূরের নাকের ডগায় একটা চুমু খেল। নূরের নাকের সাথে নিচের নাক ঠেকিয়ে নেশা ভরা চোখে নূরের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নূরের নেশায় পাগল হয়ে যাচ্ছে আদিত্য। আজ কিছুদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আদিত্য নিচের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটের নিচে লেগে থাকা লিপস্টিক মুছে নিল। সাথে সাথে নূরের সারা শিরশির করে উঠল, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য নেশাক্ত কণ্ঠে বলে উঠল, তোমাকে বলেছিলাম না আমার সামনে ঠোঁটে লিপস্টিক দিয়ে আসবে না। আমি কোনো ভুল করে ফেলবো। আমার কথা অমান্য করার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া উচিত, তাই না? নূর লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসল। আদিত্য আবারও নেশা ভরা কণ্ঠে বলল, নূর, আজ আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। প্রাণ পাখি, ক্যান আই কিস ইউ প্লিজ? নূর কিছু না বলে শুধু লাজুক হাসল। আদিত্য বুঝতে পারল নূরের অনুমতি আছে। আদিত্য মুচকে এসে নিচের 2 হাত নূরের 2 গালে রেখে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগোতে গেল। নূর চোখ বন্ধ করে নিল। আদিত্য প্রথমে আলতো করে নূরের ঠোঁটে একটা চুমু খেল। নূরের সারা শরীরে শিহরণ বয়ে গেল। নূর আরো শক্ত করে আদিত্যের টি-শার্ট খামচে ধরে কাঁপতে লাগলো, যা আদিত্যকে আরো পাগল করে তুলল। আদিত্য এবার 1 হাত নূরের চুলের মাঝে ঠুকিয়ে অন্য হাত দিয়ে নূরের কোমর পেঁচিয়ে নূরের 2 ঠোঁটের ফাঁকে নিচের ঠোঁট ঠুকিয়ে নিয়ে নূরের রসালো ঠোঁট চুষে নিতে লাগলো। একবার নিচের ঠোঁট, আরেকবার উপরের ঠোঁট। এভাবে পালাক্রমে নূরের ঠোঁটের স্বাদ নিতে লাগলো। ঠোঁটের স্বাদ নিতে নিতে আদিত্য নূরের শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। মাঝে মাঝে হাত দিয়ে কোমরে চাপ দিতে লাগলো। আদিত্যের এমন লোম হর্ষক ছোঁয়ায় নূরের সারা শরীর কাটা দিয়ে উঠছে, লোমকূপও দাঁড়িয়ে যাচ্ছে। প্রিয়তমার ছোঁয়ায় যে এত সুখ আছে তা জানা ছিল না নূরের। আদিত্যের এমন পাগল করা আদরের কাছে নূর আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। নূর 1 হাত আদিত্যের ঘাড়ের পেছনে দিয়ে আদিত্যের চুল শক্ত করে ধরে, আরেক হাতে আদিত্যের টি-শার্টের কলার খামচে ধরে নিজেও আদিত্যের সাথে রেসপন্স করে। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরও উন্মাদ হয়ে ওঠে। পাগলের মতো নূরের ঠোঁটে চুমু খেতে থাকে, আর আদিত্যের হাত নূরের কোমরে আর পিঠে বিচরণ করতে থাকে। আদিত্য এবার নূরের ঠোঁটে আলতো করে একটা কামড় দিল। তারপর নূরের ঠোঁট ছেড়ে দিয়ে ধীরে ধীরে চুমু দিতে দিতে নূরের গলায় নেমে এলো। পাগলের মতো নূরের গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। নূরের এদিকে কাঁপতে কাঁপতে পাগল হওয়ার উপক্রম। নূর আদিত্যের এমন পাগল করা ছোঁয়া সহ্য করতে না পেরে আদিত্যের কানের লতি কামড়ে ধরল। এতে যেন আদিত্যের উন্মাদনা আরো বাড়িয়ে দিল। আদিত্য নূরের গলার ঘাড়ের মাঝখানে কামড় দিয়ে ধরল। নূরের একটু ব্যথা লাগলেও কিছু বলল না। এই ব্যথায় যেন অন্যরকম সুখ আছে। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে হাত বাড়িয়ে নূরের বুকের ওপর থেকে আঁচলটা সরাতে চায়। আঁচল হাত দিতেই হঠাৎ আদিত্যের হুঁশ আসে। ও কি করছে? আদিত্য নূরের আঁচল ঠিক করে দিয়ে মাথা উঠিয়ে নূরের মুখের দিকে তাকায়। নূর এখনো চোখ বন্ধ করে কাঁপছে। আদিত্য নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে সময় নিয়ে একটা চুমু খায়। তারপর ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে
দুজনেই হাঁপাতে থাকে। নূর লজ্জায় আদিত্যের বুকের ভেতর লুকিয়ে পড়ে। আদিত্য বলে উঠল, আই এম সরি প্রাণ পাখি, আমি বোধহয় একটু বেশি করে ফেলেছি। নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলে উঠল, সরি বলার দরকার নেই, আপনার উপর আমার বিশ্বাস আছে। আদিত্য বলল, তবু আমি এভাবে বিয়ের আগে আমাদের লিমিট ক্রস করতে চাই না। আমি চাই না আমাদের প্রথম কাছে আসা নিয়ে আমাদের ভেতরে কোনো অপরাধ বোধ থাকুক। আমি চাই আমাদের প্রথম মিলন হবে সম্পূর্ণ বৈধ আর পবিত্র, যেটা মনে করে শুধু খুশি আর ভালো লাগা কাজ করবে, কোনো অপরাধ বোধ নয়, বুঝেছ? তবে যতই বলি না কেন, আমি একজন ছেলে পুরুষ মানুষ, তাই অনেক সময় হয়তো আমি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি। তখন তুমি আমাকে বাধা দিয়ে আমাকে আটকাবে, আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবে, বুঝেছ? আদিত্যের কথা শুনে নূরের মনটা ভরে উঠল। মনে মনে ভাবল, উনি সত্যি একজন সুপুরুষ, একজন সত্যিকারের প্রেমিক। আদিত্য দুষ্টু হেসে বলল, তবে এটা শুধু বিয়ের আগ পর্যন্তই, বুঝেছ? বিয়ের পরে কোনো বাধা চলবে না, দিনরাত শুধু আদর আর আদর চলবে, তুই কোনো বাধা দিতে পারবে না, বুঝেছ? নূর লজ্জা পেয়ে আদিত্যের বুকে আস্তে করে একটা কিল দিয়ে বলল, ছি, অসভ্য। নূরের কথায় আদিত্য হেসে উঠল। একটু পরে আদিত্য বলল, এভাবে বুকের মাঝে পড়ে থাকলে হবে? ডিনার করতে হবে না? নূর একটু মিথ্যে অভিমান দেখিয়ে আদিত্যের বুকে মাথা নাড়ালো, মানে সে খাবে না। আদিত্য মুচকি হেসে বলল, আমি খাইয়ে দিলেও না? নূর এবার লাজুক হেসে বলল, জানি না। আদিত্য হেসে দিয়ে নূরকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। তারপর পা দিয়ে চেয়ার টান দিয়ে নূরকে কোলে নিয়ে চেয়ারে বসল। তারপর প্লেটে খাবার বেড়ে হাতে নিয়ে নূরের মুখের সামনে ধরল। নূরও চুপচাপ খাবার মুখে নিয়ে নিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? দাঁড়ান, আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। কথাটা বলেই নূর আদিত্যের কোল থেকে উঠতে নিলেই আদিত্য নূরকে আটকে ধরে বলে উঠল, আমি কি তোমাকে বলেছি আমার জন্য আলাদা খাবার বাড়তে? নূর প্রকুচকে বলল, কেন, আপনি খাবেন না নাকি সত্যি সত্যি বাইরে থেকে খেয়ে এসছেন? আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি খাবো, তবে আলাদা প্লেটে নয়, তোমার সাথে এক প্লেটেই খাবো। কিন্তু আমার এটো প্লেটে আপনি কিভাবে খাবেন? তোমাকে এত বুঝতে হবে না, তোমার প্লেটে খেলে খাবো, না হলে খাবো না। নূর লাজুক হেসে বলল, ঠিক আছে। কথাটা বলে নূর নিজের হাত ধুয়ে প্লেট থেকে খাবার নিয়ে আদিত্যের সামনে ধরল। আদিত্য মুচকি এসে খাবারটা মুখে নিয়ে নিল। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিল। ডিনার শেষে আদিত্য আবারও নূরকে কোলে নিয়ে নূরের সামনের রুমের দিকে এগোলো। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের ঘাড়ে মাথা রাখল। আদিত্য নূরের রুমে এসে নূরকে বেডের উপর বসালো। তারপর নূরকে মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়া শেষে নূরকে শুইয়ে দিয়ে গায়ের উপর দিয়ে চাদর দিয়ে দিল। তারপর নূরের কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলল, গুড নাইট প্রাণ পাখি। নূরও মুচকি হেসে বলল, গুড নাইট। তারপর আদিত্য উঠে নিচের রুমে চলে গেল। ভোরের মিষ্টি আলো জানালা দিয়ে নূরের চোখে পড়তেই রোজকার অভ্যাস অনুযায়ী নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে চোখ খুলে তাকালো। আজকের সকালটা ওর কাছে যেন অনেক সুন্দর লাগছে। কাল রাতের কথা মনে হতেই নূর লাজুক হেসে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। ওর জীবনেও যে এত সুখ আসতে পারে এটা কখনো কল্পনাও করেনি নূর। নূর বেড থেকে নেমে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে নূর কতক্ষণ শুয়ে রইল, কিন্তু ঘুম আসছে না। রোজ এই সময় নূর বাসার সব কাজ করে, কিন্তু এখানে তো কোনো কাজ নেই। আদিত্য নূরকে কোনো কাজ করতে দেখলেই ভীষণ রেগে যায়। তাই তো কাকিও নূরকে কোনো কাজ করতে দেয় না। আবার ঘুমও আসছে না। নূর কতক্ষণ এই পাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলো, না, কিছুতেই ঘুম আসছে না। নূর আর না পেরে বেড থেকে উঠে পড়ল। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো কেউই নেই, কাকিও এখনো আসেনি। নূর কতক্ষণ একা একাই বাইরে বাগানে হাঁটাহাঁটি করলো। 1 ঘন্টা হাঁটাহাঁটির পর নূরের আর ভালো লাগলো না। নূর আবারও বাসার ভেতরে ঢুকলো। হঠাৎ ওর আদিত্যের কথা মনে হলো। নূর ধীর পায়ে আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল। আদিত্যের রুমের দরজায় এসে দরজাটা হালকা করে ঠেলে দেখলো দরজা খোলাই আছে। নূর আস্তে করে দরজাটা খুলল। পা টিপে টিপে আস্তে করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো আদিত্য খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। নূর আস্তে করে আদিত্যের পাশে বেডের উপর বসলো। নূর আদিত্যের ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলো। ঘুমন্ত অবস্থায় আদিত্যকে দেখতে আরো সুন্দর লাগছে। লম্বা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। ফর্সা উন্মুক্ত শরীরে
আদিত্যকে আরো আকর্ষণীয় লাগছে নূরের কাছে। নূর খোল লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূর আস্তে করে নিচের হাতটা উঠিয়ে আদিত্যের মাথায় রাখল। আলতো করে আদিত্যের সফট চুলের ভেতর হাত বোলাতে লাগলো। আদিত্যের চুলগুলো নূরের খুব ভালো লাগে। কি সুন্দর সফট মোলায়েম চুল। নূরের কেমন খোল লেগে যাচ্ছে। নূর একটু ঝুঁকে আদিত্যের ঘাড়ের কাছে নাক নিয়ে আদিত্যের শরীরের সেই মন মাতানো গ্রানটা নাক টেনে নিতে লাগলো। কিছুক্ষণ পর আদিত্য হালকা নড়ে উঠল। নূরের এবার খোর কাটল। আমাকে এখন এখানে দেখে ফেললে ওনার সামনে লজ্জায় পড়তে হবে। কথাটা ভেবে নূর তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু নূর যেতে পারে না। তার আগেই আদিত্য ছট করে নূরের হাত ধরে টেনে বিছানায় চিৎ করে ফেলে দেয়। তারপর নূরের উপর এক হাত পা উঠিয়ে দিয়ে নূরকে চাপটে ধরে নূরের গলায় মুখ গুছে দিল। নূর কোনো কিছু বুঝে ওঠার আগেই এসব হয়ে গেল। আচমকা এমন হওয়ায় নূর থতমত খেয়ে গেল। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি করছেন? ছাড়ুন প্লিজ। আদিত্য নূরের গলায় নাক ডুবিয়ে শরীরের গ্রাণ নিল। তারপর নূরের কানের কাছে এসে লো ভয়েসে বলল, আমি তো আর তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। তাহলে কিসের ছাড়াছাড়ি? তুমি আমার ঘুম ভাঙিয়েছো, এখন তুমি ঘুম পাড়িয়ে দিবে? কথা বলার সময় বারবার আদিত্যের গরম নিঃশ্বাস আর ঠোঁটের ছোঁয়া নূরের কানে আর ঘাড়ে পড়ছে। নূরের সারা শরীর শিনশিন করে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নিল। নূর কম্পিত স্বরে আবার বলে উঠল, তার মানে আপনি জেগেছিলেন এতক্ষণ? আদিত্য নূরের গলায় নাক ঘষে নেশাক্ত কণ্ঠে বলল, শুধু এতক্ষণ না, আমার ঘুম তো তোমাকে দেখার পর থেকে চলে গেছে। যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে তুমি আমার ঘুম কেড়ে নিয়েছো। একটা রাতও আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি, অনেক জ্বালিয়েছো আমাকে। তাই আজ তুমি আমাকে শান্তি মতো ঘুম পাড়িয়ে দিবে। আর যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ তুমিও আমার সাথেই থাকবে, একদম উঠে যাওয়ার চেষ্টা করবে না। কথাগুলো বলেই আদিত্য নূরের গলায় একটা টিপলি চুমু খেল। আদিত্যের ছোঁয়ায় নূর আবারও কেঁপে উঠল। আদিত্য নূরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, আমি এখন শুধু ঘুমাতে চাই। তোমার কাঁপাকাঁপি কিন্তু আমাকে অন্য কিছু করতে বাধ্য করবে। নূর পড়ে গেছে বিপাকে। মনে মনে নিজেকেই বকতে লাগলো, কি দরকার ছিল তোর এখানে আসার? নাচতে নাচতে এখানে চলে এলি, এখন ফেসে গেলি তো, বোঝ মজা। নূরের ভাবনার মাঝেই আদিত্য আবার বলে উঠল, নিজেকে বকা শেষ হলে আমার মাথায় বলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও। কথাটা বলেই আদিত্য নূরের হাতটা ধরে নিজের মাথায় রাখল। নূর বেচারে আর কি করবে? এখান থেকে যে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, সেটা ভালোই বুঝতে পারছে ও। তাই নূর আর কিছু না বলে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 5 মিনিট পর আদিত্যের ঘন নিঃশ্বাসের শব্দে নূর বুঝতে পারল আদিত্য ঘুমিয়ে পড়েছে। নূর মুচকে এসে আদিত্যের চুলে বিলি কেটে দিতে লাগলো। এভাবেই এক সময় নূর নিজেও ঘুমিয়ে পড়ল। তাসির মাত্রই জগিং থেকে ফিরেছে। বাসায় ঢুকে ওর মাকে কফি দিতে বলে উপরে নিচের রুমে গেল ফ্রেশ হতে। তাসির শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে একটা তোয়ালে পরে বের হলো। আয়নার সামনে যেয়ে নিজের চুল ছাড়তে লাগলো। একটু পরে হঠাৎ তাসিরের সামনে কেউ কফির মগ ধরলো। তাসির মনে করলো ওর মা হয়তো কফি নিয়ে এসেছে। তাসির মুচকি এসে কফির মগটা হাতে নিল। মুখে কফি নিতেই পাশ থেকে মেইলি কণ্ঠে কেউ বলে উঠল, কফি কেমন হয়েছে স্বামী? হঠাৎ করে এমন উদ্ভট কথা শুনে তাসিরের কাশি উঠে গেল। তাসির পাশে তাকিয়ে দেখলো একটি মেয়ে শাড়ি পরে ইয়া বড় ঘোমটা নিয়ে দাঁড়িয়ে আছে। তাসির কোনো রকমে কাশি থামিয়ে ব্রু কুঁচকে বলল, কে আপনি? এখানে কেন এসেছেন? আর কি আবল তাবল বলছেন? মেয়েটি ঘোমটার ভেতর থেকে বলল, আরে কি বলেন এসব? তওবা তওবা, স্বামী হয়ে নিজের বউকে চিনছেন না? এটা কেমন ধরনের কথা? আর আমি এখানে কি করছি মানে? আমার স্বামীর রুমে আসবো না তো কে আসবে? তাসির যেন আকাশ থেকে বলল, কি বলে এই মেয়ে? তাসির থতমত খেয়ে বলল, কি বলছেন এসব? কে আপনার স্বামী? আপনাকে তো আমি চিনি না। হঠাৎ মেয়েটা নিচের ঘোমটা ফেলে দিয়ে বলল, এখন চিনেছেন স্বামী? মেয়েটিকে দেখে তাসির ভ্যাবাচাকা খেয়ে গেল। অপ্রস্তুত হয়ে বলল, সানহা, তুমি এখানে কি করছো? আর এসব নাটকের মানে কি? সানা লাজক হেসে হেলে তুলে বলল, নাটকের কি দেখলেন? আসলে আমি ভবিষ্যতে প্র্যাকটিস করছিলাম। ভবিষ্যতে তো বই হয়ে এসে আমাকে এসব করতে হবে, তাই না? তাসির ব্রু কুঁচকে বলল, মানে কি বলছো এসব? দেখো,
তোমাকে আমার রুমে এভাবে কেউ দেখে ফেললে খারাপ ভাবে, তাই তুমি এখান থেকে যাও প্লিজ। সানা দুষ্ট এসে তাসিরের কাছে আসতে আসতে বলল, দেখলে দেখুক, তাতে আমার আরও ভালো। এমনিতেই আমাকে আপনার বাবা মা অনেক পছন্দ করে। এখানে আপনার সাথে আমাকে দেখে তারা খুশি হয়ে আমাদের বিয়ে দিয়ে দেবে। এতে দুজনেরই সুবিধা হয়ে যাবে, তাই না? কথা বলতে বলতে সানা তাসিরের একদম কাছে চলে আসলো। সানার এভাবে কাছে আসে দেখে তাসির পেছাতে লাগলো। পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল, আর পেছানোর জায়গা নেই। তাসিরের কাছে এসে তাসিরের দুই পাশে দুই হাত দিয়ে তাসিরের দিকে ঝুঁকে দাঁড়ালো। তাসির দেয়ালের সেটে দাঁড়িয়ে শুকনো ঠোক গিলে বলল, দেখ এসব কি বলছে, তো তোমার এখন থেকে চলে যাওয়া উচিত। সানা ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, কেন ভয় লাগছে বুঝি? আপনার চোখে তো আমি একটা পিচ্ছি, তাহলে আমাকে দেখে কিসের ভয়? সানা তাসিরের উন্মুক্ত বুকে নিচের তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করে এক চোখ টিপ দিয়ে আবেদনী ভঙ্গিতে বলল, বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু খালি গায়ে সেই হট লাগছে। ঠোঁট দুটো গোল। ওর মতো করে টেনে কথাটা বলল সানা। তাসিরের এবারে মনে পড়ল যে ও এতক্ষণ খালি গায়ে আছে। কথাটা মনে আসতেই তাসির তড়িঘড়ি করে দুই হাত দিয়ে সানাকে ধরে সরিয়ে দিল। দৌড়েছে কাবার থেকে টি শার্ট বের করে পরে নিল। সানা পেছন থেকে হেসে দিয়ে বলল, এখন আর ঢেকে কি লাভ, আমি তো সব দেখেই ফেলেছি। তাসির সানার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, সানা অনেক হয়েছে, ছেলে মানুষের একটা সীমা আছে, কি সরি করছো এসব, তুমি এখন চলে যাও প্লিজ। কথাটা বলেই তাসির ওখান থেকে সরে যেতে নিলে সানা ওর হাত টেনে ধরে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে যে ভালোবাসেন সেটা কি আমি জানি না? সানার কথায় তাসির থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কি বলছো সব, এমন কিছু না, তুমি ভুল ভাবছো। সানা বলল, ভুল আমি না, আপনি ভুল ভাবছেন। আপনি ভাবছেন হয়তো আমি ছোট মানুষ, আমি এসব বুঝবো না, আপনার ভালোবাসাকে বুঝবো না। আর আমি সেটাই প্রমাণ করতে চাই, আপনি ভুল ভাবছেন। আপনার চোখের ভাষা আমি বুঝতে পারি, আপনার অনুভূতিগুলোকেও আমি বুঝতে পারি। তাহলে আপনি কেন আমার অনুভূতিগুলো বুঝতে পারেন না? কেন বুঝতে পারেন না যে আমিও আপনাকে ভালোবাসি? সানার মুখে ভালোবাসি কথা শুনে তাসির চমকে তাকালো সানার দিকে। সানা তাসিরের কলার চেপে ধরে করুণ সুরে বলল, বলুন কেন করেন আমার সাথে এমন? আমি যত আপনার কাছে আসতে চাই আপনি ততই দূরে সরে যান। আমি ফোন করলে ফোন ধরেন না, মেসেজ দিলে রিপ্লাই করেন না। কেন এমন করেন? আর কিভাবে আপনাকে বোঝাবো যে আমি কোনো ছোট খুকি না? বলুন কিভাবে বোঝাবো? একটু থেমে তাসিরের কাছে ছেড়ে দিয়ে আবার বলে উঠল, ঠিক আছে, দরকার হলে আমি আপনাকে শারীরিকভাবেই বুঝিয়ে দেবো যে আমি কোনো ছোট বাচ্চা নয়। কথাটা বলেই সানা নিজের বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা একটানে সরিয়ে নিল। তাসির এবার রেখেছি সানার গালে ঠাস করে একটা চর মেরে দিল। তারপর চোয়াল শক্ত করে বলল, কি করছে সব, পাগল হয়ে গেছো তুমি? সানা গালে হাত দিয়ে ছলছল চোখে তাসিরের দিকে তাকালো। তারপর নিজের আঁচল আবার ঠিক করে নিয়ে তাসিরকে কিছু না ওখান থেকে চলে যেতে নেয়। তাসিরের এবার খুব গিল্টি ফিল হচ্ছে। তাসির সানার সামনে এসে অপরাধী সুরে বলে উঠল, সানা, আই এম সরি। তাসিরের কথা শেষ হওয়ার আগেই সানা হাত উঠিয়ে তাসিরকে থেমে দিয়ে বলল, আপনি কেন সরি বলছেন? দোষ তো আমার, আমি আপনার পেছনে পড়ে আছি। তবে চিন্তা করবেন না, আজকের পর থেকে আর আপনাকে ডিস্টার্ব করব না, আর না আপনার সামনে আসব। ভালো থাকবেন। কথাগুলো বলেই সানা হন হন করে ওখান থেকে চলে গেল। তাসির নিচের চুল টেনে ধরে বেডের উপর বসে পড়ল। মনে মনে ভাবল, মেয়েটার সাথে এতটা রুড হওয়া ঠিক হয়নি আমার। মেয়েটা বোধহয় অনেক কষ্ট পেয়েছে। এখন কি করবো আমি? সকাল 10টা। ঘুম ভেঙে চোখ খুলে তাকালো নূর। চোখ খুলে তাকাতেই দেখলো আদিত্য এক হাতে মাথা রেখে নূরের উপর ঝুঁকে অপলক চোখে তাকিয়ে আছে ওর দিকে। নূর ভীষণ লজ্জায় পড়ে গেল। চোখ নামিয়ে আমতা আমতা করে বলল, আপনি উঠে পড়েছেন? তাহলে আমাকে ডাকলেন না কেন? আদিত্য নূরের গালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে গালে স্লাইড করে নিঃস্বার্থ কণ্ঠে বলল, তোমার এই ঘুমন্ত মুখটা এত সুন্দর আর মায়াবী লাগছিল যে জাগানোর ইচ্ছাই হচ্ছিল না। ইচ্ছে করছিল শুধু চেয়ে চেয়েই দেখি। সত্যি আমি বুঝতে পারি না আর কত রূপ আছে তোমার, আর কত রূপে আমাকে পাগল করবে তুমি। তোমার এই ঘুমু ঘুমু চেহারা, এলোমেলো চুল, কততে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। চরম লজ্জায় পড়ে গেল। লজ্জায় আদিত্যের দিকে তাকাতেই পারছে না।
চোখ দুটো এদিক ওদিক ঘোরাতে লাগলো। আদিত্য আবার বলে উঠল, এই যে এখন লজ্জায় লাল হয়ে যাচ্ছ, জানো তোমার এই লাজুক চেহারাটা কত সুন্দর লাগে দেখতে, একদম পাকা টমেটোর মতো লাগছে, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। নূর সাথে সাথে 2 হাতে নিচের মুখ ঢেকে ফেলে বলল, ছি, আপনি দিনে দিনে প্রচুর অসভ্য হয়ে যাচ্ছেন। আদিত্য শরীর কাঁপিয়ে হেসে দিয়ে বলল, অসভ্যের তো এখনো কিছু করলামই না, বিয়ের পরে দেখাবো অসভ্য কত প্রকার ও কি কি। নূর বুঝতে পারছি এভাবে ও এখান থেকে ছাড়া পাবে না, তাই ছাড়া পাওয়ার জন্য বাহানা বের করে বলল, সরুন, আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধার কথা শুনে আদিত্য নূরের কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে যাও, ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করব। কথাটা বলে আদিত্য নূরের ওপর থেকে সরে গেল। নূর মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। ব্রেকফাস্ট টেবিলে নূর নাস্তা করতে করতে বলল, আমি ক্যাম্পাসে কবে থেকে যাব? আমার ক্লাস মিস হয়ে যাচ্ছে তো। আদিত্য বলল, তুমি ভালো করে পুরোপুরি সুস্থ হও, তারপরে আমি তোমাকে নিয়ে যাব। আর চিন্তা করো না, আমি তানিকে বলে দিয়েছি তোমার জন্য ইম্পর্টেন্ট সব কিছু নোট করে রাখবে, ঠিক আছে? নূর মাথা ঝাঁকিয়ে বলল। ব্রেকফাস্ট শেষে আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমার একটু অফিসে যেতে হবে, সন্ধ্যার দিকে চলে আসব, বাসায় কাকি আছে, আর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য মুচকি এসে নূরের গালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো, আমি আসার সময় নিয়ে আসব। নূর মাথা নাড়িয়ে বলল, না, কোনো কিছু লাগবে না। আদিত্য বলল, ঠিক আছে, আমি তাহলে আসি। কথাটা বলেই আদিত্য বেরিয়ে গেল। সন্ধ্যা 7টা। বাসার কলিং বেল বাজতেই নূর খুশি হয়ে দৌড়ে গেল দরজা খুলতে। ও জানে এখন আদিত্যই এসেছে। নূর চেয়ে হাসি মুখে দরজা খুলে দিল। দরজা খুলতেই নূরের হাসি মুখটা দেখে আদিত্যের সারাদিনের সব ক্লান্তি ছুমন্তর হয়ে গেল। আদিত্য মুচকি এসে নূরের কাছে এসে নূরের 2 গালে হাত দিয়ে বলল, আমার প্রাণ পাখিটা মনে হচ্ছে আমাকে অনেক মিস করেছে, তাই না? নূর লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। আদিত্য এদিক ওদিক তাকিয়ে দেখল কাকি কোথাও আছে নাকি। কাউকে না দেখে আদিত্য মুচকি হেসে নূরকে 2 হাতে কোলে তুলে নিল। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। ও সত্যি সারাদিন কাজ। আদিত্যকে অনেক মিস করেছে। সারাদিন ওর সময়ই কাটছিল না, শুধু অপেক্ষা করছিল কখন আদিত্য আসবে। আদিত্য যেন ধীরে ধীরে নূরের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আদিত্যকে ছাড়া কিছুই ভালো লাগে না ওর। আদিত্য নূরকে কোলে নিয়ে এসে সোফায় বসলো। নূর এখনো আদিত্যের বুকেই মাথা দিয়ে আছে। লজ্জায় আদিত্যের দিকে তাকাতে পারছে না। আদিত্য বলে উঠল, সারাদিন কেমন কাটলো আমার নূর পাখিটার? কোনো সমস্যা হয়নি তো? নূর আদিত্যের বুকের মাঝেই মাথা নাড়ালো, মানে না। আদিত্য আবার বলে উঠল। নূর আদিত্যের বুকের মাঝে মাথা রেখে বলে উঠল, ওনার ছেলে নাকি অসুস্থ, তাই আমি ওনাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর নূর আদিত্যের বুকের ওপর থেকে মাথা তুলে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি টেবিলে ডিনার সার্ভ করছি। কথাটা বলে নূর আদিত্যের কোল থেকে নেমে দাঁড়ালো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। রাত 9টা। নূর একটু আগে ডিনার সেরে এসেছে। ওষুধ খেয়ে বেডের উপর বসে মোবাইল একটু ঘাটাঘাটি করছিল। এমন সময় ওর দরজায় নক পড়ল। নূর জানে আদিত্য ছাড়া আর কেউ হবে না, তাই মুচকে হেসে বলল, দরজা খোলা আছে, ভেতরে আসুন। আদিত্য দরজা খুলে রুমের ভেতরে ঢুকল। নূর তাকিয়ে দেখল আদিত্যের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব কি? এতগুলো ব্যাগ কিসের? আদিত্য ব্যাগগুলো নূরের বেডের ওপর রেখে মুচকি হেসে বলল, এগুলো তোমার জন্য। এখানে তোমার জন্য কিছু ড্রেস আর তোমার দরকারি কিছু জিনিস আছে। তুমি নিজের থেকে তো আর কিছু বলবে না, তাই আমি আমার আন্দাজ মতো এসব নিয়ে এসেছি। পরে আবার তোমাকে নিয়ে যাব শপিংয়ে, তখন তোমার যা যা লাগে সব কিছু কিনে নিও। নূর চোখ বড় বড় করে বলল, আরো কিনবো? এখানে যা কাপড় আছে সেগুলো তো পরে শেষ করতে পারবো না। এত জামা কাপড় আমি কখন পরবো? কি দরকার ছিল শুধু শুধু এত টাকা নষ্ট করার? আদিত্য একটা প্যাকেট নূরের সামনে ধরে বলল, এসব ফালতু কথা বলে আমার মুড নষ্ট করো না তো। ওসব বাদ দিয়ে এই প্যাকেটটা হাতে নিয়ে এর ভেতরে যা আছে সেটা পরে এসো। কি আছে এতে? হাতে নিয়ে ওয়াশরুমে যেয়ে দেখো কি আছে, আর এটা এখনই পরে এসো, আমরা বাইরে যাব। এত রাতে কোথায় যাব? আদিত্য একটু বিরক্তির স্বরে বলল, উফ, এত প্রশ্ন করো কেন তুমি? যা বললাম তাই করো। যাও, এটা পরে এসো, আর কোথায় যাব সেটা গেলেই দেখতে পাবে।
নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। আদিত্য ততক্ষণে নিজের রুমে যেয়ে রেডি হতে লাগলো। নূর প্যাকেটটা খুলে যা দেখলো সেটা দেখেও চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবলো, এটা আমি কিভাবে পরবো? নূর কি হলো, এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি বের হও। কিছুক্ষণ পর নূর ওয়াশরুমের দরজা খুলে বের হলো। নূরকে দেখে আদিত্য প্রকুচকে বলল। এসব কি? আদিত্য প্রকুচকে বলল, এসব কি? তুমি এখনো ড্রেস চেঞ্জ করনি কেন? নূর মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আসলে আমি শাড়ি পরতে পারি না। হ্যাঁ। আদিত্য নূরের জন্য একটা নীল রঙের শাড়ি এনেছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কেন, তুমি না নবীন বরণের দিন শাড়ি পরেছিলে? আবার কালো তো কত সুন্দর করে শাড়ি পরেছিলে। তাহলে? নবীন বরণের দিন তানি শাড়ি পরে দিয়েছিল, আর কাল তো কাকি শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি নিজে নিজে পরতে পারি না। আদিত্য মুচকি হেসে বলল, তো এতে এত মন খারাপ করার কি আছে? চলো আমি তোমাকে পরিয়ে দিচ্ছি শাড়ি। নূর চমকে তাকিয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। এখানে কি অন্য কেউ আছে নাকি? আপনি পারেন শাড়ি পরাতে? না পারলে কি আর বলছি নাকি? এক হিসেবে ভালোই হয়েছে তুমি শাড়ি পরতে পারো না। এখন থেকে শুধু আমার নূর পাখিকে আমি শাড়ি পরিয়ে দিব, অন্য কেউ না। নূর সন্দেহ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন শাড়ি পরানো? আগেও কাউকে পরিয়েছেন নাকি শাড়ি? আদিত্য দুষ্টুমি করে বলল, হ্যাঁ পরিয়েছি তো, একজনকে অনেকবার শাড়ি পরিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট তাকে পরানোর জন্যই শাড়ি পরানো শিখেছিলাম। আদিত্যের কথায় নূরের চোখ দুটো ছলছলে হয়ে উঠল। নূর অভিমানী সুরে বলল, ঠিক আছে, তাকে গিয়ে পরান বেশি করে, আমাকে পরানোর দরকার নেই। আমি শাড়ি পরবো না। কথাটা বলেই নূর রাগ করে ওখান থেকে চলে যেতে নিতেই আদিত্য মুচকি হেসে নূরের হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। নূরের পিঠ ঠেকে যায় আদিত্যের বুকের সাথে। আদিত্য নূরের দুই হাতের ওপর দিয়ে নিচের দুই হাত দিয়ে নূরের হাতের আঙ্গুলের ভেতর নিচের আঙ্গুল ঠুকিয়ে নূরের পেটের ওপর হাত ভাঁজ করে চেপে ধরে। নূরের কানের কাছে মুখ নিয়ে বলল, সবকিছু এক লাইন বেশি বুঝো কেন তুমি? আরে পাগলি, আমি তো সানার কথা বলছি। মা ছিল না, তাই সানার ছোট বড় সব আবদার আমাকে আর বাবাকে পূরণ করতে হতো। সানা ছোটবেলায় অনেক শাড়ি পরার জিদ করতো, তাই ওকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্যই আমি শাড়ি পরানো শিখেছিলাম। বুঝতে পেরেছো পাগলি? এখন যাও, ব্লাউজ আর পেটিকোটটা পরে এসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভয় পেও না, আমি চোখ বন্ধ করে নিব। এখন সময় নষ্ট না করে জলদি যাও। নূর লাজুক হেসে মাথা নিচু করে ঝাঁকালো, মানে ঠিক আছে। আদিত্য মুচকি এসে নূরের কানে একটা চুমু দিয়ে ছেড়ে দিল। সাথে সাথে নূর দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরে ওয়াশরুমের দরজা হালকা খুলে শুধু মাথা বের করে দিয়ে বলল, হয়ে গেছে আমার। আদিত্য নিচের চোখে একটা স্কার্ফ বেঁধে নিয়ে বলল, ঠিক আছে, এখন বেরিয়ে এসো। নূর ধীরে ধীরে বেরিয়ে এলো। ওর প্রচুর লজ্জা লাগছে এভাবে আদিত্যের সামনে যেতে। নূর আসতেই আদিত্য নূরকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ি পরানোর সময় আদিত্যের হাত নূরের শরীরের বিভিন্ন জায়গায় স্থানে ছুঁয়ে দিচ্ছে, আর আদিত্যের ছোঁয়ায় নূর বারবার শুধু চোখ বন্ধ করে কেঁপে উঠছে। কচি করা শেষ হলে আদিত্য নূরকে বলল কচিগুলো কচে নিতে, কিন্তু নূর বুঝতে পারছে না কিভাবে আর কোথায় গুছবে। নূর আমতামতা করে বলল, কিভাবে আর কতটুকু গুছবো আসলে আমি বুঝতে পারছি না। আদিত্য বলল, তাহলে আর কি করার, আমি গুজে দিচ্ছি। কথাটা বলে আদিত্য হাঁটু গেড়ে বসে নূরের কোমরে কচিগুলো গুছে দিল। পেটে আদিত্যের হাতের ছোঁয়া পেয়ে নূরের সারা শরীর শিহরণে কেঁপে উঠল। নূর শাড়ির আঁচল খামছে ধরল। কচি কুচি দেয়া শেষ হলে আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের আঁচলটা ঠিক করে দিল। শাড়ি পরানো শেষ হলে আদিত্য চোখের বাঁধন খুলে দিয়ে নূরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, ওয়াও, আমার নূর পাখিটাকে একদম নীলপরি লাগছে। নূর সব সময়ের মতো লাজুক হাসল। আদিত্য বলল, এখন তাহলে যাওয়া যাক নাকি? নূর নিচের দিকে মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য নূরের হাত ধরে বেরিয়ে এলো। নূর এতক্ষণে খেয়াল করল আদিত্য আজ একটা নীল পাঞ্জাবি পরেছে, কি সুন্দর লাগছে ওনাকে। তারপর গাড়িতে বসে রওনা দিল গন্তব্যস্থলে। 1 ঘন্টা ড্রাইভ করার পর একটা নির্জন জায়গায় এসে গাড়ি থামল। আদিত্য নেমে নূরের পাশে এসে দরজা খুলে নূরের হাত ধরে নূরকে নামালো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, আমার উপর ভরসা আছে তোমার? নূর মুচকে হেসে বলল, নিজের থেকেও বেশি। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে একটা কালো ফিতা দিয়ে চোখ বেঁধে দিল। তারপর নূরকে পাজা করে করে
তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর আসার পরে আদিত্য নূরকে নামিয়ে দিয়ে ওর চোখের বাঁধন খুলে দিয়ে বলল, এখন সামনে তাকাও প্রাণ পাখি। নূর আস্তে করে চোখ খুলে সামনে তাকালো। সামনে তাকাতেই নূর হতবাক হয়ে গেল। নূরের সামনে পায়ের নিচে গোলাপের পাপড়ি দিয়ে রাস্তা বানিয়ে রাখা হয়েছে, দুই পাশে মশাল জ্বালিয়ে রাখা হয়েছে। নূর চারপাশে চোখ বুলিয়ে দেখল এটা একটা নদীর পার। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় সবকিছু কি সুন্দর লাগছে দেখতে। নূর আশ্চর্য হয়ে ঠোঁটে হাত চেপে ধরে হাসল। আদিত্য নূরের হাত ধরে বলে উঠল, চলো সামনে আগাও প্রাণ পাখি। নূর একবার আদিত্যের দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা পা ফুলের গালিচায় ফেলে ধীরে ধীরে আদিত্যের হাত ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। ফুলের গালিচার শেষ সীমানায় আসতেই নূর আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সবকিছু ওর কাছে স্বপ্ন মনে হচ্ছে। নূরের সামনে নদীতে একটা নৌকা বাঁধা, পুরো নৌকায় গাঁদা ফুল দিয়ে চাদরের মতো ঢেকে দেয়া হয়েছে। নৌকার কিনারার চারপাশে ঘিরে ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। সবকিছু এত সুন্দর লাগছে, নূর যেন ভাষা হারিয়ে ফেলছে। চোখ দুটো চিকচিক করছে। অবাক নয়নে একবার আদিত্যের দিকে তাকাচ্ছে, তো একবার নৌকার দিকে তাকাচ্ছে। আদিত্য প্রথমে নৌকায় উঠে নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো নূর পাখি, আমার হাত ধরে উঠে এসো। নূর মাথা ঝাঁকিয়ে আদিত্যের হাত রেখে নৌকায় উঠল। আদিত্য নূরকে নৌকার মাঝখানে এনে বসিয়ে দিল। তারপর নৌকার বাঁধন খুলে দিয়ে বইটা হাতে নিয়ে আদিত্য নৌকা চালাতে লাগলো। নূর শুধু মুগ্ধ হয়ে সবকিছু দেখছে। পূর্ণিমার রাত, ভরা চাঁদের আলো, চারদিকে ঠান্ডা ছিঁড়ি ছিঁড়ি বাতাস, নদীর পানির গ্রান আর ছলাৎ ছলাৎ শব্দ, সব মিলিয়ে একটা অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না নূরের কাছে। নিজের খুশি কিভাবে প্রকাশ করবে বুঝতে পারছে না নূর। আর আদিত্য নৌকা চালাচ্ছে আর মুগ্ধ নয়নে শুধু নূরকে দেখছে। নূরকে খুশি দেখে আদিত্যের মনটাও ভরে যাচ্ছে। নূরের খুশির জন্য সব করতে পারবে। এই স্বপ্নটার মতো নূরের বলা না বলা সব স্বপ্নই পূরণ করবে আদিত্য। আদিত্যের নৌকা চালানো দেখে নূর বলল, আপনি নৌকা চালানো জানেন? আদিত্য মুচকি হেসে বলল, জানতাম না, গত 2 দিনে শিখেছি। কারণ আমি চাই আমার নূর পাখিকে নৌকা রাইড আমি নিজে করাবো। আজকের জন্য আমি হব তোমার মাঝি। নূর মায়া ভরা চোখে আদিত্যের দিকে তাকালো। উনি আমার জন্য এত কিছু করেছে, উনি এত কেন ভালোবাসেন আমাকে? আমার কপালে কি এত সুখ সইবে? আচ্ছা, উনি কি জানেন এটা আমার স্বপ্ন, এভাবে আমার রাজকুমারের সাথে পূর্ণিমার রাতে নৌকায় চড়ে চাঁদ দেখার? হ্যাঁ, উনিই তো সেই রাজকুমার, আমার স্বপ্নের রাজকুমার। আদিত্য নৌকা অনেকখানি চালিয়ে আসার পর নদীর মাঝামাঝি এসে নৌকা চালানো বন্ধ করে বইটা তুলে নৌকায় রাখল। তারপর নৌকার একটা পার্ট তুলে নিচ থেকে একটা ফুলের বুক বের করল। তারপর ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে গেল। নূর অন্যদিকে তাকিয়ে থাকায় বিষয়টা খেয়াল করেনি। আদিত্য নূরের সামনে গিয়ে হাঁটু গেড়ে নূরের মুখোমুখি বসল। তারপর ফুলের বুকেটা পেছনে লুকিয়ে মায়াভরা কণ্ঠে নূরকে বলল, প্রাণ পাখি। আদিত্যের ডাক শুনে সামনে তাকালো। নূর তাকাতেই আদিত্য পেছন থেকে ফুলের বুকেটা বের করে নূরের সামনে ধরল। নূর অবাক নয়নে একবার আদিত্যের দিকে, তো একবার বুকেটার দিকে তাকাতে লাগলো। আদিত্য মুগ্ধ নয়নে তাকিয়ে আবেগী কণ্ঠে বলে উঠল, জানি না কিভাবে শুরু করব। নিজের অনুভূতিগুলো হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারি না আমি। শুধু বলবো, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন প্রথমবার বুকের বাম পাশের যন্ত্রটার উপস্থিতি টের পেয়েছিলাম, যেটা তোমাকে দেখলে কখনো তীব্র গতিতে ছুটে বুক ফেটে বেরিয়ে আসতে চায়, তো কখনো বিট করাই বন্ধ করে দেয়। আমি এটা বলবো না যে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস, কারণ আমার পৃথিবীটাই তুমি। তুমি ছাড়া আমি নিঃস্ব। শুধু ভালোবাসি বললেও কম হবে। তোমার প্রতি আমার অনুভূতিগুলো ভালোবাসার চেয়েও বেশি। আমি তোমাকে বলবো না যে আমাকে ভালোবাসো, শুধু আমায় একটু তোমাকে ভালোবাসার সুযোগ দাও। আমার পৃথিবীতে তোমাকে চাই না, তোমার পৃথিবীতে আমাকে একটু জায়গা দাও। হবে কি আমার দিনরাত সুখ দুঃখের সঙ্গী? দেবে কি সকালে তোমার এই চাঁদ মুখটা দেখে ঘুম থেকে ওঠা, আর রাতে তোমার মুখটা দেখে ঘুমানোর সৌভাগ্য? দেবে কি তোমার হাতটা ধরে সারা জীবন চলার সুযোগ? হবে কি আমার রাজ্যের রানী? আদিত্য পাঞ্জাবির পকেট থেকে একটা রিং বক্স বের করে নূরের সামনে ধরে বলল, উইল ইউ ম্যারি মি প্রাণ পাখি? নূর যেন পাকরুদ্ধ হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। খুশিতে যেন হতভম্ব হয়ে গেছে। গলায় সবকিছু দলা পাকিয়ে যাচ্ছে।
চোখ দুটো দিয়ে শুধু আনন্দ অশ্রু ঝরছে। এত সুখ কোথায় রাখবি ও? আদিত্য অধীর আগ্রহে নূরের জবাবের অপেক্ষা করছে। নূরের চুপ করে থাকা দেখে আদিত্যের মনে একটু ভয় লাগছে। আদিত্য আবার বলে উঠল, নূর পাখি, প্লিজ টেল মি ইউর অ্যান্সার। নূর চেষ্টা করেও মুখ দিয়ে কিছু বের করতে পারছে না। ঢোক চিপে কোনো রকমে আদিত্যের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক ইশারা দিল। আদিত্য খুশি হয়ে একটা বিশ্ব জয়ের হাসি দেয়। তারপর বক্স খুলে একটা ডায়মন্ডের রিং বের করে নূরের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে হাতের উপর একটা চুমু দিল। তারপর মুখটা এগিয়ে নূরের কপালে একটা চুমু দিয়ে 2 হাতে শক্ত করে নূরকে বুকের মাঝে জড়িয়ে ধরল। নূরও আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আদিত্য নূরকে আরো শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে নূরের ঘাড়ে চুমু দিল। 5 মিনিট পর নূর একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মুখটা ধরে সামনে আনলো। নূরের মুখের কাছে ঝুঁকে নূরের চোখের দিকে পানি ঠোঁট দিয়ে চষে নিল আদিত্য। নূর কেঁপে ওঠে আদিত্যের বুকের ওপরের অংশের পাঞ্জাবি খামচে ধরল। আদিত্য নূরের কপালের সাথে কপাল ঠেকে 2 হাতে নূরের মুখটা ধরে নেশা ভরা কণ্ঠে বলল, ভালোবাসি প্রাণ পাখি, ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি। নূর লাজুক হেসে আবারও আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্যর বুকে মাথা রেখে বলল, আমিও আপনাকে ভালোবাসি রাজকুমার। আদিত্য অবাক হয়ে বলল, রাজকুমার? নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলল, হ্যাঁ রাজকুমার, আপনি আমার রাজকুমার, আমার স্বপ্নের রাজকুমার। আদিত্য ঠোঁট কামড়ে হেসে বলল, রাজকুমার, আই লাইক দিস নেম। আমি তোমার রাজকুমার আর তুমি আমার রানী। বেস্ট কাপল, কি বলো? নূর লাজুক হাসল। আদিত্য আর নূর দুজন দুজনের পাশাপাশি চিত হয়ে শুয়ে থেকে বন্ধ বিলাস করছে। নূর আদিত্যের এক হাতের উপর মাথা রেখে চাঁদ দেখছে। নূর চাঁদ দেখছে আর হাত নেড়ে নেড়ে নানা রকমের কথা বলছে। আদিত্য শুধু হু হু করছে। নূর হঠাৎ পাশে তাকাতেই দেখল আদিত্য এক ধ্যানে ওর দিকেই তাকিয়ে আছে। নূর বলল, আপনি চাঁদ না দেখে এদিকে তাকিয়ে আছেন কেন? আকাশে দেখেন কত সুন্দর চাঁদ। আদিত্য বলল, কে বলল আমি চাঁদ দেখছি না? আমি তো সেই কখন থেকে চাঁদই দেখছি। নূর ভ্রু কুঁচকে বলল, মানে চাঁদ তো আকাশে, আপনি এদিকে তাকিয়ে কিভাবে চাঁদ দেখছেন? আদিত্য মুচকে হেসে বলল, আকাশে যেটা আছে সেটা তোমার চাঁদ। আমার চাঁদ তো এখানে আমার পাশে আছে, আর আমার চাঁদ ওই আকাশের চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। নূর লজ্জায় লাল হয়ে গেল। আমতা আমতা করে বলল, আপনি একটু বেশি বলছেন। এতটা সুন্দর না আমি, যতটা আপনি বলেন। আদিত্য নূরের উপর ঝুঁকে আধশোয়া হয়ে ডান হাতটা নূরের গালে রেখে বলল, একদম বেশি বলি না, বরং যতই বলি ততই কম হবে। তোমার রূপের বর্ণনা দিয়ে আমি কখনো শেষ করতে পারবো না। তুমি জানো তোমার সব কিছু ইন্ডিভিজুয়ালি সুন্দর। আদিত্য নূরের চুলে হাত বুলিয়ে বলল, তোমার এই ঘন কালো লম্বা কেশ, তোমার এই চুল যদি মেঘ দেখে তাহলে সারা বছরই বৃষ্টি ছড়াবে। আদিত্য নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আর তোমার এই ডাগর ডাগর দুটি আঁখি, এই চোখের দিকে আমি একবার তাকালে নিজেকে এ সমুদ্র সমান গভীরতায় হারিয়ে ফেলি। নিজেকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তখন। তোমার এই সরু বাঁশির মতো নাকটা, এই ফর্সা নাকের ডগায় যখন বিন্দু বিন্দু ঘাম জমে থাকে, কত যে সুন্দর লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না। আদিত্য এবার দৃষ্টি দেয় নূরের গোলাপি ঠোঁটের দিকে। আর ঠোঁটের দিকে তাকিয়ে আদিত্য একটা শুকনো ঢোক গিলে হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করে নেশা ভরা কণ্ঠে বলল, আর তোমার এই অধৈর্যরা, এটা তো সবচেয়ে বেশি পোড়ায় আমাকে। এটার কাছে আমি সবসময় পরাজিত হই। তোমার গোলাপি রসালো ঠোঁটের দিকে তাকালে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না, যেমন এখনো পারছি না। বলতে বলতে আদিত্য মাথার চোখে তাকিয়ে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নূরের ঠোঁটে আদিত্যের আঙ্গুলের ছোঁয়ায় নূর শিরশির করে কেঁপে ওঠে, পায়ের নখ শিনশিন করে ওঠে। নূর চোখ বন্ধ করে আদিত্যের বুকের কাছের পাঞ্জাবির অংশ খামচে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। নূরের এসব মুভমেন্ট আদিত্যকে আরো পাগল করে তুলছে। আদিত্য নিজেকে আর ধরে রাখতে পারল না, ডুব দিল নূরের মধুর ভাণ্ডারে। আদিত্য নূরের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরল। তারপর নূরের ঠোঁটের মাঝে জিহ্বা ঢুকিয়ে ঠোঁট আগলা করে মুখে পরে নিল আদিত্য। চষে নিতে থাকলো নূরের ঠোঁটের সব রস। আদিত্যের ডান হাতটা গলিয়ে দিল নূরের শাড়ির ফাঁকে খোলা কোমরে। আস্তে আস্তে কোমরের চারপাশে স্লাইড করতে লাগলো। কোমর থেকে হাতটা ধীরে ধীরে পিঠ পেয়ে উপরের দিকে উঠতে লাগলো।
এমন পাগল করা স্পর্শে নুরু আর চুপ থাকতে পারল না। আদিত্যের চুল খামচে ধরে নুরু আদিত্যের ঠোঁটে সমান তালে চুমু খেতে লাগলো। নুরুর রেসপন্স পেয়ে আদিত্য আরো পাগলের মতো চুমু খেতে লাগলো। এমন পাগল করা স্পর্শে নুরু আর চুপ থাকতে পারল না। আদিত্যের চুল খামচে ধরে নুরু আদিত্যের ঠোঁটের সমান তালে চুমু খেতে লাগলো। নুরুর রেসপন্স পেয়ে আদিত্য আরো পাগলের মতো চুমু খেতে লাগলো। একজন ওপরে ঠোঁট চুষছে, আরেকজন নিচের ঠোঁট। মনে হচ্ছে দুজন প্রতিযোগিতায় নেমেছে, কে কার চেয়ে বেশি চুমু খেতে পারে। আদিত্য চুমুর সাথে আলতো কামড়ও দিচ্ছে নূরের ঠোঁটে। আদিত্যের হাত নূরের পিঠে বিচরণ করছে। পিঠে স্লাইড করতে করতে একসময় আদিত্যের হাত নূরের পিঠে ব্লাউজের ভেতরে গলিয়ে দিয়ে সারা পিঠে স্লাইড করতে লাগলো। নূর আর সহ্য করতে পারছে না, এজন্য এক অসহ্য যন্ত্রণাদায়ক সুখ। নূর আদিত্যকে থামানোর জন্য আদিত্যর ঠোঁটে একটু জোরে একটা কামড় দিল। সাথে সাথে আদিত্য থেমেছে, নূরের ঠোঁট ছেড়ে দিল। আদিত্য নূরের পিঠে থাকা হাতটা নিজের ঠোঁটে নিয়ে বলল, আহ, এইভাবে কেউ কামড় দেয়? একদম মাংস তুলে ফেলেছ। নূর লজ্জায় আদিত্যের বুকে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো বলেছেন আপনি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে আপনাকে থামিয়ে দিতে। আমিও তখন দেখিয়ে দেব কামড় কাকে বলে। তারপর আদিত্য দুষ্ট হেসে নূরের কোমরে হাত দিয়ে স্লাইড করে বলল, বাই দ্য ওয়ে, এখন কিন্তু তোমার অনেক বডি পার্টসের প্রশংসা করা বাদ আছে, যেমন তোমার এই সেক্সি কুম। আর বলতে পারে না আদিত্য, তার আগেই নূর আদিত্যের মুখে হাত চেপে ধরে আদিত্যের কথা বন্ধ করে দিয়ে বলল, তাতে থাক, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আদিত্য নূরের চেপে ধরা হাতের তালুতে চুমু খায়। নূর সাথে সাথে হাত সরিয়ে নেয় আর আদিত্য শরীর কাঁপিয়ে হেসে দেয়। তারপর নূর জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আমি তোমাকে এত সারপ্রাইজ দিলাম, তুমি আমাকে কোনো গিফট দিবে না? নূর আদিত্যের বুকে মাথা রেখে অসহায়ভাবে বলল, কি দিব আপনাকে? আমি তো কিছুই আনিনি, আর আমার কাছে কোনো টাকাও নেই। আদিত্য মুচকে হেসে বলল, সবসময় গিফট দিতে শুধু টাকা লাগে না, ইচ্ছা করলে টাকার চেয়ে দামি জিনিস দেওয়া যায়। আমি যেটা চাইবো সেটা দিবে তুমি? কি চাই বলুন, আমি পারলে অবশ্যই দিব। আজ থেকে তুমি আমাকে তুমি করে রাখবে, এটাই হবে আমার জন্য সেটা গিফট। বলো, বলবে? কিন্তু আমার তো লজ্জা করে, আমি কিভাবে আপনাকে তুমি করে বলবো? অত শত জানি না, আজ এবং এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। বলো এখনই। নূর আমতামতা করে বলল, তো তুমি এভাবে না, ঠিক করে বলো। বলো, আদিত্য, আমি তোমাকে ভালোবাসি। আদিত্য ঠুকু, তোমাকে ভালোবাসি। কথাটা বলেই নূর লজ্জায় আদিত্যের আরো বুকের ভেতর ঢুকে গেল। আদিত্য একটা তৃপ্তির হাসি দিয়ে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল।